আমাদের কাজগুলো প্ল্যান করেছি। আমরা দেখা যাচ্ছে থিসিস প্রোটোকল ডিসার্টেশন বা ম্যানুস্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আপনাদেরকে টেকনিক্যাল হেল্প করার চেষ্টা করছি। আজকে মূলত আমরা এসপিএসএস অ্যানালাইসিস করার ব্যাপারগুলো শেখার চেষ্টা করব। এই সেশনটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। প্রথম দিনে কিভাবে একটা ডাটা সেট পুরোপুরি রেডি করে ফেলতে হয় সে জিনিসটা আমরা দেখার চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামীকাল এই অ্যানালাইসিস গুলো যেগুলো করার প্রয়োজন পড়ে একদম বেসিক অ্যানালাইসিস গুলো শেখার চেষ্টা করব। প্রথমে স্লাইড ধরে আমরা কিছু জানার চেষ্টা করব, পরবর্তীতে একদম প্র্যাকটিক্যালি আমরা চলে যাব। এসপিএসএস এ আমরা কিভাবে ভেরিয়েবল তৈরি করতে হয় সেটা দেখার চেষ্টা করব, তারপর কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় সেটা দেখার চেষ্টা করব আজকে। এরপর কিভাবে ডাটাকে রেকর্ড করা যায় বা কম্পিউট করা যায় সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। আশা করছি সবারই এসপিএসএস ইনস্টল করা আছে। না করা থাকলেও কষ্ট করে একটু ফলো করার চেষ্টা করবেন, যাতে রেকর্ডেড ক্লাসগুলো দেখে আহ, পরবর্তীতে নিজেই করে নেওয়ার চেষ্টাটুকু করতে পারেন এবং সফল হন। আচ্ছা, আমরা পুরো থিসিস বা ডিসার্টেশন, যেটাকে আমরা সাধারণত একাডেমিক রিসার্চ হিসেবে বলছি, কারণ সবাইকে এটা করে আসলে কোর্সগুলোকে কমপ্লিট করতে হয়, সেই জায়গায় প্রথমে আমরা একটা টপিক সিলেক্ট করি, সেই টপিকের লিটারেচার খুঁজে লিটারেচার গ্যাপ আইডেন্টিফাই করে আমার রিসার্চ কোশ্চেন এস্টাবলিশ করার চেষ্টা করি, এবং তার উপরে একটা প্রোটোকল লেখা হয়, সেখানে একটা ডাটা কালেকশন ফর্ম থাকে, সেই অনুযায়ী আমরা তথ্য নিয়ে আসি। সেই তথ্যগুলো নিয়ে আসার পর মূলত বা ডাটা কালেকশন করার পর আমাদের ডাটা অ্যানালাইসিসের ব্যাপারটা চলে আসে, যে অ্যানালাইসিস করার রেজাল্টের উপর ভিত্তি করে আমরা হয়তো বা ডিসকাশন লিখবো, এবং আলটিমেটলি আমি কি কনক্লুড করতে চাচ্ছি বা আমি আমার রিসার্চ ফাইন্ডিংসটা কিভাবে বলতে চাচ্ছি কনক্লুশনে সেটা লেখা এবং প্রয়োজনীয় কিছু রিকমেন্ডেশন দেওয়ার মাধ্যমে আমাদের রিসার্চটাকে কমপ্লিট করি। আমরা মূলত ডাটা অ্যানালাইসিস সেকশনটা নিয়েই আগামী দিন কথা বলার চেষ্টা করবো। একদম বেসিক লেভেলের জিনিসগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। এইটা কি ছবি দেখা যায়? আমার ছবি কি দেখে আমরা আজকে কি? সেশনটাকে দুটো দিনে ভাগ ওই করেছি। ক্যামেরা সামনে আমার ছবি এই, না আহ, দেখে। প্রথম দিনে আমরা আমার ছবি লেআউট দেখার গুলোকে কথা না। দেখার চেষ্টা করব, ভেরিয়েবল তৈরি করব, না না, ডাটা দিন না, এন্ট্রি ভিডিও দিন করব, না। ভেরিয়েবল কম্পিউট করব, তারপর রিপোর্ট কিভাবে করতে হয় না হয় সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। নেট দিয়ে। ওকে। আর দ্বিতীয় দিন আমরা ওই যে যেটা বললাম যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো দেখার চেষ্টা করব। এখন আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি একদম সাধারণত প্রথমেই আমরা যদি স্পেসেসটা অন করি আমরা দুটো ভিউয়ের কথা দেখতে পারবো, একটা ডাটা ভিউ আর একটা ভেরিয়েবল ভিউ। এখন আমরা যে ভিউটা দেখছি সেটা ভেরিয়েবল ভিউ। এছাড়া আর একটা ভিউ আছে, সেটা আউটপুট ভিউ হিসেবে পরিচিত। না, আমরা যে কমান্ড গুলো দিব বা যেই রেজাল্ট গুলো ওকে আমাদের দিতে বলবো স্পেসেস কে, ও তখন আউটপুট ভিউতে আসলে রেজাল্ট গুলোকে শো করবে। এখন আমরা ভেরিয়েবল ভিউতে আছি, ভেরিয়েবল ভিউতে আমরা কিভাবে ডাটা এন্ট্রি দিব বা ওই ভেরিয়েবল যেটা ক্রিয়েট করছি তার নাম কি হবে সবকিছু এখানে উল্লেখ করে দিতে হয়। এবং এখানে আমি যত বেশি স্পেসিফিক হতে পারবো আমার অ্যানালাইসিসটা তত বেশি সহজ হবে করাটা। আচ্ছা। আচ্ছা, প্রথমে ভেরিয়েবলের নাম আমাদেরকে ক্রিয়েট করতে হয়, এবং সবসময় ভেরিয়েবলের নাম ইউনিক হতে হবে। ধরেন আমি এজ এর একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, পরবর্তীতে আমি আবার এজ কে রেকর্ড করছি, অর্থাৎ এজ তো আমাদের নিউমেরিক্যাল ভেরিয়েবল, সেটা হয়তোবা আমি যদি আমার স্টাডিতে চিন্তা করে আমি 20 থেকে 70 বছরের পার্টিসিপেন্ট নিব, তাহলে কারো এজ হবে 21, 22, 25, 35, 47, এই ফর্মেটে আসবে। কিন্তু এটাকে যখন আমি কোড করব, ধরেন 20 থেকে 30 এজ এর মধ্যে কতজন পার্টিসিপেন্ট আছেন, বা 31 থেকে 40-এর মধ্যে কত, এইভাবে যখন ক্যাটাগরাইজ করব তখন আমি সেখানে একটা ফ্রিকোয়েন্সি পাবো। এখানে মূল কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, এজ এর প্রথম যখন ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম তখন আমি সেটার নাম হয়তো বা এজ দিয়ে করে ফেললাম, কিন্তু পরবর্তীতে যখন রেকর্ড করব তখনও যদি এজ নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাই সে কিন্তু আমাদেরকে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে দিবে না, সবসময় ইউনিক হতে হবে। এখন আমি এজ 1 দিতে পারি, এজ 2 দিতে পারি, বা এজ রেকর্ডেড লিখতে পারি, সবসময় আলাদা নাম হতে হবে আর কি। আর ভেরিয়েবলটা ক্রিয়েট করতে হবে সবসময় অক্ষর দিয়ে, সেটা স্মল লেটার হোক বা বড় হাতের অক্ষর হোক, যেটাই হোক সবসময় লেটার দিয়ে শুরু করতে হবে, এবিসিডি এগুলো কিছু দিয়ে। আমরা আন্ডার স্কোর ছাড়া অন্য কোনো ধরনের সাংকেতিক চিহ্ন বা জ্যোতি চিহ্ন যাই বলি না কেন আমরা ব্যবহার করতে পারবো না।
আর ভেরিয়েবল নাম লেখার জন্য আমরা 64টা ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারি। এখানে স্পেসও একটা ক্যারেক্টার হিসেবে বিবেচিত হয়। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, ভ্যারিয়েবলের নাম যখনই আমরা ক্রিয়েট করতে যাব, ধরেন আমার দুটো শব্দ দিয়ে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে হচ্ছে, আমি হয়তোবা ডায়াবেটিস মেলাইটিস এই নামেই ভেরিয়েবলটা ক্রিয়েট করতে চাই। সে সময় আমি যদি ডায়াবেটিস এবং মধ্যে স্পেস দিয়ে মেলাইটাস লিখি, তাহলে কিন্তু ভেরিয়েবলটা ক্রিয়েট করতে পারবো না, কারণ ভেরিয়েবল নাম তৈরির ক্ষেত্রে এসপিএসএস এর ফরম্যাট হচ্ছে মধ্যে কোনো স্পেস ব্যবহার করা যাবে না, আমরা সেই জায়গাটায় আন্ডারস্কোর ব্যবহার করব। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তখন আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। টাইপ, এখানে নিউমেরিক্যাল ইনবিল্ট দেয়া থাকে, অর্থাৎ আমি ভেরিয়েবলটাকে কিভাবে এন্ট্রি করতে চাই, আবারও বলছি কিভাবে এন্ট্রি করব সেই জিনিসটা এখানে উল্লেখ করে দিতে হয়। আমার ভেরিয়েবলটা কি ধরনের ভেরিয়েবল সেটা একদম শেষে যে আমরা ঠিক করি। টাইপে আমাদের বলতে হয় আমরা কিভাবে এন্ট্রিটা করব। ইনবিল্ট নিউমেরিক্যাল থাকে, এটা আমরা প্রয়োজনীয় ফরম্যাট অনুযায়ী চেঞ্জ করে নিতে পারি। ধরেন এটাকে আরো একটু সহজভাবে বলতে গেলে, আমরা ছোটবেলায় অঙ্কে লিখো, কথায় লিখো এভাবে পড়ে এসেছি। 21 থাকলে আমরা ওইটা হয়তো বা বাংলায় 21 লিখেছে, এরকম করে আমরা লিখে নিয়ে এসেছি। এখন আমরা নিউমেরিক্যাল ফরম্যাটেও ডাটা এন্ট্রি দিতে পারি, আবার কোনো কোনো সময় দেখা যাবে আমার ডাটাটা আসলে ওরকম মানে শাব্দিক অর্থেই চলে আসছে, মানে শব্দ আকারে লিখে নিয়ে আসতে হয়েছে। যেমন ধরেন আপনি কারো অকুপেশনের তথ্য নিয়ে আসছেন, আপনি হয়তোবা কোড করে নিয়ে যান নাই যে না আমি চিন্তা করছি এই কয়েকটা অকুপেশনে পার্টিসিপেন্ট হয়তোবা পাবো, সেই ফরম্যাট আপনার রেডি করে না, একদম ওপেন এন্ডেড ছিল। তখন আপনি হয়তোবা বিজনেসম্যান লিখে নিয়ে এসেছেন, আপনি টিচার লিখে নিয়ে এসেছেন, আপনি হয়তোবা পুলিশ লিখে নিয়ে এসেছেন, ডক্টর নার্স এভাবে লিখে নিয়ে এসেছেন। তখন আপনাকে কিন্তু এন্ট্রিটা দিতে হচ্ছে সেই কথাই লিখে। তখন এই জায়গাটা আমরা নিউমেরিক্যাল রাখতে পারবো না, সেই জায়গাটায় আমাদেরকে স্ট্রিং করে দিতে হবে। টাইপের ঘরে আমরা ক্লিক করলে তখন এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, ভেরিয়েবল টাইপ হেডিং এ আছে, এরকম একটা বক্স ওপেন হবে এবং এই জায়গাটা আমরা কিভাবে ডাটা এন্ট্রি করতে চাই সেটা এখানে স্পেসিফিক করে দিতে হয়। আমরা যখন কথাই লিখতে চাইবো তখন আমাদেরকে স্ট্রিং সিলেক্ট করে দিতে হবে, একদম শেষ অপশনটা, আগের অপশনটা আপনারা দেখতে পারবেন। আবার কখনো কখনো আমাদের ডেট এন্ট্রি করার প্রয়োজন পড়ে, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ ডিসচার্জ, এগুলো লেখার জন্য ওগুলোকেও আমরা এখানে এন্ট্রি দেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আমাদের এখানে ডেট যে অপশনটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। মূলত বেশিরভাগ ক্ষেত্রে এখানে নিউমেরিক এবং স্ট্রিং এই দুইটা ফরম্যাটই ব্যবহার করা হয়। ওয়েট খুব বেশি গুরুত্বপূর্ণ না, সাধারণত আমরা ডাটা এন্ট্রি দেওয়ার জন্য কয়েক ঘর ব্যবহার করব সেটা বোঝানোর জন্য এটা কম বেশি করার প্রয়োজন পড়ে। স্ট্রিং এর বেলায় হয়তোবা এটা ইনবিল্ট যেটা 8 থাকে সেটা আমাদেরকে বাড়িয়ে হয়তোবা 15 বা 20 করে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। আর যখন নিউমেরিক্যালি এন্ট্রি দিই, 8 অনেক বড় সংখ্যা, এতগুলো পর্যন্ত আসলে লাগে না, দেখা যায় ওয়াইড 1 বা 2 হলেই আমাদের নিউমেরিক্যালি এন্ট্রি গুলো দেওয়া সম্ভব হয়। ডেসিমেল, এই কলামে এসে আমাদের উল্লেখ করে দিতে হয় আমরা কয়েক ঘর পর্যন্ত দশমিকের পর রাখতে চাই। যেমন এজ কে সবসময় আমরা একটা রাউন্ড ফিগারেই নিয়ে আসি, দশমিক দিয়ে কোনো এজ নিয়ে আসা হয় না। মানে পরিপূর্ণ বয়স 24, 25, 26 এই ফরম্যাটেই আনা হয়। কারো 24 বছর 5 মাস দেখে আমি সেটাকে 24.45 বা এই ফরম্যাটে নিয়ে আসি না সাধারণত। কিন্তু আমরা যদি ফাস্টিং ব্লাড সুগারের কথা বলি, সেখানে দেখা যায় 7.5 বা 8.3 এই ফরম্যাটে দশমিকের পরে এক ঘরের ডাটা আমাদের থাকে। এখন আমরা দশমিকের পরে কয় ঘর পর্যন্ত ডাটা এন্ট্রি করব সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। লেভেল, অনেক সময় আমরা নামগুলো যেটা সিলেক্ট করি নিজের মতো করে হয়তো বা ভেরিয়েবলের নামটাকে সংক্ষিপ্ত আকারে লিখে নিয়ে আসি। অনেক সময় এমনও হতে পারে যে আপনার নন মেডিকেল একটা বন্ধুর সাথে আপনি, সে হয়তো বা আহ, অন্য কোনো সেক্টরে কাজ করে কিন্তু ডাটা অ্যানালাইসিসে সে সিদ্ধহস্ত, আপনি তাকে দিয়ে আপনার অ্যানালাইসিসটা করিয়ে নিতে চাচ্ছেন। এখন আপনি ভেরিয়েবল ভিউতে এইচটিএন লিখেছেন যেটা দিয়ে হাইপার টেনশন বোঝায়, আপনার সে বন্ধুটা হয়তো বা জানেন না। তখন আপনি এই লেভেলে এসে আসলে ভেরিয়েবলের নামের ফুল ফর্মটা আপনি লেভেলে এসে লিখে দেওয়ার সুযোগ আছে। যেমন এজ ভেরিয়েবল যদি ক্রিয়েট করেন, নেমের ওখানে এজ লেখেন, তাহলে লেভেলে এসে আপনি যে পার্টিসিপেন্টের এজ বোঝাতে চাচ্ছেন সেটা পুরোপুরি এখানে লিখে দেওয়ার সুযোগ থাকে, অর্থাৎ পুরোটা এখানে লিখে দিতে পারবেন আপনারা। এরপর আসি ভ্যালুজ এর ঘরে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যখন আমরা এন্ট্রি দিব তখন এটা ব্যবহার করতে হয় সাধারণত, যদি আমরা সেই ডাটাটা নিউমেরিক্যালি এন্ট্রি দিতে চাই বা এন্ট্রি দেই। ধরেন আমরা জেন্ডারের কথা যদি বলি, মেল এবং ফিমেল এই দুটো উত্তর আমাদের সাধারণত আসে।
এখন আমি এটা নিউমেরিক্যালি এন্ট্রি দিব। আমি যখন ডাটা ফরম্যাটে যে বা ডাটা ভিতে যে ডাটা এন্ট্রি দিব, তখন আমি 1 2 দিয়ে মেল এবং ফিমেলকে বোঝাতে চাইবো। এখন 1 দিয়ে মেল বোঝাবো, 2 দিয়ে ফিমেল বোঝাবো, এটা যদি আমি ঠিক করে নিই, তাহলে এখানে দেখেন একটা বক্স ওপেন হয়। আমরা যখন ভ্যালুজ এর ঘরে ক্লিক করি, ওখানে ভ্যালু এবং লেভেল দুটো অপশন ওরা দেয়। আমি 1 দিয়ে মেল বোঝাতে চাই, তাহলে আমি ভ্যালুজ এর ঘরে 1 লিখবো এবং লেভেলের ঘরে মেল লিখবো। তারপর এখানে অ্যাড বাটন একটা আছে, দেখতে পাচ্ছেন। ওই অ্যাড বাটনে আমরা ক্লিক করব। তারপরে আবার 2 দিয়ে আমি ফিমেল বোঝাতে চাই, আমি ভ্যালুজ এর ঘরে 2 এবং লেভেলের ঘরে ফিমেল লিখবো এবং অ্যাড করে নিব। যখন এভাবে আমাদের অপশন গুলো অ্যাড করা হয়ে যাবে, কারণ কোনো কোনো সময় দেখবেন আপনার অ্যাড করার জন্য 8টা 10টা অপশনও থাকতে পারে, সবকটাকে অ্যাড করার পর আপনি ওকে দিয়ে দিলে পরবর্তীতে আপনি যখন ডাটা ভিউতে যে এন্ট্রি করবেন, তখন 1 2 এগুলো প্রেস করলেই 1 দিয়ে কি বোঝাতে চাচ্ছি সফটওয়্যার সেটা রিড করে নিবে। অনেক সময় কিছু ডাটা মিসিং থাকতে পারে, এখন একটা নির্দিষ্ট নম্বর দিয়ে ওই স্পেসটাকে আমরা পূরণ করে দিতে পারি যে এই সংখ্যা দিয়ে আসলে আমি এই জায়গাটার ডাটাটা মিসিং এটা বোঝাতে চাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লেভেলে সেটা প্রয়োজন পড়ে না। কলাম ডাটা ভিউতে যে আমার কলামটা কতটুকু আমি চওড়া রাখতে চাই, সেটা এখানে নির্দিষ্ট করা প্রয়োজন পড়ে। এটা কম বেশি করা কোনো সমস্যার কিছু না, অ্যানালাইসিসে কোনো কিছুতে হ্যাম্পার করবে না। যখন আমি মিজার গুলোকে চেঞ্জ করে দিব বা ডাটা টাইপ যেভাবে আমি এন্ট্রি দিব সেটা চেঞ্জ করে দিব, তখন অ্যালাইনমেন্টটাও কিছুটা চেঞ্জ হয়ে যায়, রাইট বা লেফটে চলে আসে বা মিডলে থাকে। আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই জায়গাটা মিজাজটাকে ঠিক করে দেওয়া। এখানে ঘুরে ফিরে 3টা বা 4টা কলামে আমাদের মূলত আহ, খুব গুরুত্বপূর্ণ ভাবে নজর রাখতে হবে, যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা করতে পারি, তাহলে অ্যানালাইসিস গুলো সোজা হয়ে যায়। কেন বলছি মেজারের অপশনটাতে এসে, কারণ কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তোবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। ধরেন আমরা যদি কোরিলেশন করার কথা বলি, আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কিন্তু অর্ডিনাল ডাটা যদি হয়, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল তো আমার 2 ধরনের হয়, একটা নমিনাল আর একটা হলো অর্ডিনাল। অর্ডিনাল সেটা যেটার একটা নির্দিষ্ট অর্ডার মানতে হয় বা মেনে আসলে সিকোয়েন্সটা সাজাতে হয়। যেমন জেন্ডারের ক্ষেত্রে আমাদের কিন্তু নির্দিষ্ট অর্ডার মানার কিছু নেই, আমি 1 ফিমেল বোঝাতে পারতাম, 2 মেল বোঝাতে পারতাম। কিন্তু যখন আমি আহ, ধরেন এডুকেশন লেভেলটার কথা বলবো, তখন আমাকে নো এডুকেশন, প্রাইমারি, সেকেন্ডারি এভাবে ফর্মেটিভলি আগাইতে হবে। বা আমি যখন ক্যান্সারের স্টেজের কথা বলবো বা গ্রেডের কথা বলবো, 1 2 3 4 এই ফর্মেটে আগাইতে হবে। তো সেক্ষেত্রে আমার যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা থাকবে, সেটা কি অর্ডিনাল না নমিনাল এখানে ঠিক করে দিতে হবে। একই সাথে আমি যদি নিউমেরিক্যাল ডাটা নিয়ে আসি, সেক্ষেত্রে আমাকে স্কেল উইজার্ডসটা সিলেক্ট করে দিতে হবে। আমি আবারও বলছি, আমার ডাটা যখন নিউমেরিক্যাল, যেমন আমি সিস্টোলিক ব্লাড প্রেশারের কথা বলতে পারি, আমি ফাস্টিং ব্লাড সুগারের কথা বলতে পারি, হাইটের কথা বলতে পারি, বিএমআই এর কথা বলতে পারি, এগুলো ক্ষেত্রে আমাদেরকে স্কেল মেজার্সটাকে সিলেক্ট করে দিতে হবে। এখন এজকে যদি আমি ক্যাটাগরাইজ করে ফেলি, তাহলে সেই জায়গাটা আমি যদি ওই অর্ডার ফরম্যাটে এজটা আসবে, সেই জায়গায় আমি অর্ডিনালকে সিলেক্ট করতে পারি। বা জেন্ডারের ক্ষেত্রে আমাদেরকে নমিনাল সিলেক্ট করতে হবে, কারণ আমার ওই জায়গাটায় এজের ক্ষেত্রে স্পেসিফিক, মানে সরি, জেন্ডারের ক্ষেত্রে মেল বা ফিমেলকে আগে পরে দেওয়ার কোনো লজিক্যাল সিকোয়েন্স নাই। সেক্ষেত্রে আমরা ওটাকে নমিনাল রাখবো। অর্থাৎ যে নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল যেটাই বলি না কেন, সেটা ক্ষেত্রে আমাকে স্কেল মেজার সিলেক্ট করতে হবে। আর আমার ডাটা যখন ক্যাটাগরিক্যাল, তখন সেটা নমিনাল বা অর্ডিনাল সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট অর্ডার মেনে আসলে কি সেটা সিকোয়েন্স মেনটেন করা হয় কিনা সেটার উপর ভিত্তি করে। যদি মেনে করতে হয় তাহলে অর্ডিনাল, যদি না মানার ইস্যু থাকে তাহলে নমিনাল সিলেক্ট করতে দেবো। এটা কেন গুরুত্বপূর্ণ সেটা তো একটু আগেও বললাম, মানে স্পেসিফিক অ্যানালাইসিস করার সময় আমার এখানে মিজার যদি আমি ভুল দিয়ে থাকি, তাহলে অ্যানালাইসিস করার সময় আমার এই ভেরিয়েবলটাকে ও ব্যবহার করতে দিবে না। এই কারণে মিজার্সটাকে সবসময় ঠিকঠাক করে রাখতে হবে। আচ্ছা, আর আমরা যখন পুরো ডাটাটা এন্ট্রি করে ফেলবো, তখন দেখা যায় বেশ কিছু ভুল ত্রুটি থাকে, সেগুলোকেই ঠিকঠাক করে নিতে হয় আর কি। সহজ ভাষায় সেটিকেই ডাটা ম্যানেজমেন্টের আন্ডারে ফেলা যায়। আর ডাটাকে আমরা 3টা ফরম্যাটে প্রেজেন্ট করতে পারি, একটা গ্রাফিক্যাল, একটা টেবিল ফরম্যাটে, আর একটা হচ্ছে শুধু লিখে দিলাম টেক্সচুয়াল ফরম্যাট। এই 3টা ফরম্যাটে আমরা ডাটাকে প্রেজেন্ট করার সুযোগ আছে। এখন আমরা সবার আশা করি সফটওয়্যারটা ইনস্টল করা আছে। সফটওয়্যারে এসপিএসএস এর একটা ফাইল ওপেন করব আমরা। তারপর সেই জায়গাটায় ভেরিয়েবল ভিউতে ভেরিয়েবল ক্রিয়েট করার চেষ্টা করব। তারপর
কাল্পনিক কিছু ডাটা এন্ট্রি করার চেষ্টা করব। সবাইকে অনুরোধ করব কষ্ট করে একটু এসপিএসএস এর একটা ফাইল ওপেন করার জন্য। একটা কোয়েশ্চেন করতে পারবো? জি জি। আচ্ছা, আমার একটা কোয়েরিজ ছিল যে লাইক আপনি যে বললেন হাইপার টেনশন লেভেল বললেন 120/30, মানে এরকম করে এটা হচ্ছে আমার হলো মানে এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ডাটা। আচ্ছা, হুম। আমি যদি বলি পেশেন্টকে এইভাবে ক্যাটাগরাইজ করে দেই, পেশেন্ট ইজ হাইপারটেনসিভ, নর্মোটেনসিভ, সো ইন দ্যাট কেস এটা তো নমিনাল হয়ে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, যখন ওই ফরম্যাটে নিয়ে আসবেন তখন নমিনাল হবে। তবে একটা পরামর্শ এখানে দিয়ে রাখি, অনেক সময় দেখা যায় অনেকে যেগুলোর ডাটা বা তথ্যগুলো আসলে নিউমেরিক্যালি আসে, যেমন আপনি যখন সিস্টোলিক ব্লাড প্রেশারের তথ্যটা নিবেন তখন দেখা যায় এটা নিউমেরিক্যালি নিয়ে আসতেছেন, তার হয়তো বা 120 পেয়েছেন বা 140 পেয়েছেন সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিকটা হয়তো বা 80 পেয়েছেন বা 75 পেয়েছেন, যাই পান। অনেকে এটাকে দেখা যায় ক্যাটাগরিক্যাল ফরম্যাটে নিয়ে আসে, যে না আমি 70 থেকে 80-র মধ্যে পেয়েছি, আমি 120 থেকে 140-এর মধ্যে পেয়েছি। এটা পরবর্তীতে হাজারবার আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন। যেই আচ্ছা, ডাটাটা নিউমেরিক্যালি আসবে সেটা নিউমেরিক্যালি নিয়ে নিয়ে আসেন। পরে আপনি 120 থেকে 125 করেও যদি ক্যাটাগরাইজ করতে চান সেটার সুযোগ থাকবে, কিন্তু আপনি যদি ক্যাটাগরাইজ করে নিয়ে আসেন তখন সেই জায়গা থেকে তো আসলে ওই স্পেসিফিক নিউমেরিক ভ্যালুটাকে বের করে আনা সম্ভব না। কারণ আপনার ডাটা 100-200 হলে আপনি প্রত্যেকটা পার্টিসিপেন্টের কার স্পেসিফিক সিস্টোলিক ব্লাড প্রেশার কত ছিল সেটা তো আপনার নিশ্চয় মনে থাকার সুযোগ নেই। কিন্তু না আমি স্পেসিফিক, স্পেসিফিক করলাম না, আমি হচ্ছে জাস্ট দুইটা গ্রুপ করলাম যে না ওটা ওটা আমরা ওটা আপনারটা ঠিক আছে, আপনারটা হ্যাঁ। ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে। আপনি যখন নর্মোটেনসিভ হাইপারটেনসিভ এই ফরম্যাটে নিয়ে আসতে চাচ্ছেন, হাইপার টেনশনটাকে আপনি নিয়ে আসতে পারেন, তখন সেটা অবশ্যই নমিনাল হয়ে যাবে, ওটা ঠিক আছে। না এমনি ওই কারণে বলছি, সবসময় এই তথ্যগুলো দেওয়ার কথা ভাবে মনেও থাকে না, মানে যে ডাটাটা নিউমেরিক্যাল সেটাকে নিউমেরিক্যালি নিয়ে আসেন, ওটাকে হাজারবার হাজার ভাবে আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন। মানে নিউমেরিক্যাল ডাটা আপনি ক্যাটাগরাইজ করে নিয়ে আসলে ওখান থেকে নিউমেরিক্যাল ভ্যালু, মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করার সুযোগ থাকে না আর কি। কিন্তু নিউমেরিক্যালি আনলে আপনি ক্যাটাগরাইজ হাজার ভাবে করতে পারবেন এবং একই সাথে মিন, মিডিয়ান সবকিছু বের করার সুযোগ থাকে। সেজন্য বলা আর কি, আপনার কথাটা ঠিক ছিল, আপনি যেটা বলেছেন সেটা সঠিক ছিল। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন, যেমন আমার পেশেন্ট গ্রুপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে less than 30 years old আর over 30 years old, another group. সো এদেরকে আমি কি করব, মানে আমি জাস্ট গ্রুপের মধ্যে যে এক গ্রুপ হচ্ছে 30 বছরের নিচে, ওদেরকে আমি একটা গ্রুপে রাখলাম, আর over 30 years old তাদেরকে হুম। আমি আরেকটা গ্রুপে রাখলাম। তাহলে এটাও কি ক্যাটাগরাইজ করা যাবে না, মানে এইভাবে ক্যাটাগরি নমিনাল করা যাবে না? এটাকেও আপনি করতে পারবেন, সমস্যা নেই। এটা আচ্ছা, আমরা ইনশাল্লাহ মাথায় রাখার চেষ্টা করব আজকে। ভেরিয়েবল যখন আমরা ক্রিয়েট করব দুটা গ্রুপ করে নেওয়ার চেষ্টা করব, যাতে গ্রুপ করে ডাটা এন্ট্রি দিতে হবে কিভাবে সেটাও শেখা হয়ে যায়, ওটাও শেখার ঠিক চেষ্টা আছে, করব থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু স্পেসেস এর একটা ফাইল ওপেন করি কষ্ট করে। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। জি ম্যাম। আচ্ছা, আমরা স্পেসেস এর একটা ফাইল ওপেন করার চেষ্টা করেছি। এখানে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা ডাটা ভিউ। আমাদেরকে আসলে প্রথমে কাজগুলো করতে হয় ভেরিয়েবল ভিউতে। আমরা ভেরিয়েবল ভিউতে যে ভেরিয়েবল গুলোকে ক্রিয়েট করব, তারপর সেই অনুযায়ী ডাটা ভিউতে এসে ডাটাগুলোকে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আমরা ভেরিয়েবল ভিউতে চলে গেলাম। এখন প্রথমে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করার চেষ্টা করব। আমরা সিরিয়াল লিখছি, আমি স্পেস দিলাম,
স্পেস দিয়ে নাম্বার লিখলাম। তখন কিন্তু বলেছিলাম আমরা আসলে মধ্যে স্পেস ব্যবহার করতে পারবো না, সেটা দেখানোর জন্য আসলে ইচ্ছে করেই মধ্যে স্পেসটা দেওয়া। দেখেন, স্পেস ব্যবহার করার পর ও বলছে ইলিগাল ক্যারেক্টার আছে, মানে সহজ কথায় এখানে স্পেস ব্যবহার করার উপায় নাই। আমি সিরিয়াল লিখলাম, আন্ডারস্কোর দিলাম, নাম্বার লিখলাম, সিরিয়াল নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল। আমরা নাম লিখলেই বাকিগুলোকে ও ওর মতো করে ইনপুট দিয়ে ফেলে। এখন সিরিয়াল নাম্বারটা তো আমরা ইনপুট দিব নিউমেরিক্যালি, 1 2 3 এই ফরম্যাটেই দিব, সেক্ষেত্রে এটা নিউমেরিক থাকবে। ওয়াইড যা আছে তাই থাকুক, আমরা এখানে ডেসিমেল রাখতে চাচ্ছি না, কারণ আমি তো সিরিয়াল 1.1 1.2 এই ফরম্যাটে দিব না। সেক্ষেত্রে আমরা এখানে ডেসিমেলটাকে 0 করে দিলাম। আর লেভেলে এসে আমরা সিরিয়াল নাম্বার অফ দ্য পার্টিসিপেন্ট লিখে দিব। আচ্ছা, ইনশাল্লাহ আমি আবার বলবো, সমস্যা নেই, এমনি হয়ে যাবে। আমার প্রয়োজন অনুযায়ী সেটাকে মডিফাই করে নিতে হবে। ভাই আমরাও কি এন্ট্রি দিব আমাদের ফাইলে? হ্যাঁ, আপনারা চেষ্টা করেন, না হলে ওই কিছু সমস্যা তৈরি না হলে আসলে ওগুলোর সমাধানও যদি না হয়, শেখার ব্যাপারটা ওই জায়গাটাতেই আটকে থাকে। আপনারা নিজেরাও চেষ্টা করেন। ডেসিমাল, আমাদের তো সিরিয়াল নম্বরে দশমিকের পরে কোনো কিছু ইস্যু নাই। আমার 1.2 বা 10.1 এরকম কিছুতে তার প্রয়োজন পড়বে না। আমরা ডেসিমেলটাকে শূন্য করে দিলাম। আবারও বলছি, লেভেলের এখানে এসে আপনারা গ্রামার মেনটেন করে লিখতে পারেন, বা এমনিও সব ছোট হাতের অক্ষরে লেখেন বা বড় হাতের অক্ষরে লেখেন, সেটাতে কোনো ঝামেলা নেই। আচ্ছা, সিরিয়াল নাম্বার তো এমনি একটা নম্বর আমরা দিচ্ছি তাকে একটা সিকোয়েন্স মেনটেন করার জন্য, বা সহজে যাতে কোন পার্টিসিপেন্টটা আমার ডাটাটা কোন নম্বরে আছে সেটা আমরা সহজে খুঁজে বের করতে পারি। সাধারণত আপনারা দেখবেন যখন ডাটাগুলো কালেক্ট করেন তখন 1 2 3 এরকম কিছু একটা ফরম্যাটে আপনারা নেন, বা আমরা যখন হাসপাতালে পেশেন্ট গুলোকে অ্যাডমিট করি সবার একটা নম্বর থাকে আলাদা করে, আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে আমরা একটা নম্বর মেনটেন করব, যাতে কোনো ধরনের গ্যাপ যদি থাকে, ধরেন আপনি 72 নম্বর ডাটাতে যে দেখলেন সেখানে আপনি এজ এর এন্ট্রিটা দেন নাই, এজ ফাঁকা আছে। এখন যদি সিরিয়াল না থাকে এবং একই সিরিয়াল যদি আপনার কোশ্চেনিয়ারে লেখা না থাকে, তাহলে ওইটা কোন পেশেন্টের ডাটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন। সেক্ষেত্রে এই সিরিয়ালটা আর কোশ্চেনের উপর একই সিরিয়াল লিখে ডাটাটা এন্ট্রি করলে আমি এখানে দেখতে পাচ্ছি 72 নম্বর, আমি 72 নম্বর কোশ্চেনিয়ারটা খুঁজে বের করলাম, ওখান থেকে এজটা দেখে আবার এখানে ঠিকঠাক ভাবে এন্ট্রি দিয়ে ফেললাম, তাহলে হয়ে যায়। ও কারণে সিরিয়াল নাম্বারটা দেওয়ার প্রয়োজন পড়ে। এখন সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে তো 1 2 3 এভাবে দিলেই হয়ে যায়, আমার তো 1.01 এই ফরম্যাটের তো প্রয়োজন নাই, সে কারণে আমরা এটা ডেসিমেলটা শূন্য করে দিছি। আচ্ছা, আমরা ভেরিয়েবলের নাম তৈরি করছি সিরিয়াল নাম্বার দিয়ে। এটা আমরা যেহেতু নিউমেরিক্যালি এন্ট্রি দিব, টাইপটা ইনবিল্ট নিউমেরিক্যাল থাকে সেটাই রেখে দিয়েছি। হোয়াইট, কয়টা অক্ষর আসলে ব্যবহার করে বা ক্যারেক্টার ব্যবহার করে আমরা এটা ডাটাটা এন্ট্রি করব। আমাদের তো সিরিয়াল নাম্বার দিতে সাধারণত একাডেমিক রিসার্চে আমাদের বড়জোর 200 400 ডাটা হতে পারে, সেক্ষেত্রে হোয়াইট 3 হলে আমাদের জন্য যথেষ্ট ছিল। ইনবিল্ট 8 থাকে, সেটা থাকুক, সমস্যা নেই। ডেসিমেলটাকে আমরা শূন্য করে দিলাম, কারণ 1 2 3 এর পরে আমি 0.01 বা এরকম কিছু ব্যবহার করবো না, তাই আমি ডেসিমেলটা রাখতে চাইনি। লেভেলে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছি তা পুরোটা এখানে উল্লেখ করে দিলাম। ভ্যালুজের ঘরে আমাদের কিছু বলার নেই, কারণ এখানে 1 2 3 দিয়ে আলাদা কিছু বোঝানোর সুযোগ এখানে নাই। যখন আমরা এমন কোনো ডাটা এন্ট্রি করব যেখানে 1 দিয়ে আমি একটা নির্দিষ্ট কিছু বোঝাচ্ছি, 2 দিয়ে একটা নির্দিষ্ট কিছু বোঝাচ্ছি, তখন সেটা আমরা ভ্যালুজের ঘরে এসে উল্লেখ করে দিব। এখানেও মিসিং থাকার সুযোগ সাধারণত নেই, আমরা মিসিং নিয়েও খুব বেশি আলোচনায় যাব না। ভাইয়া তারপর ভ্যালু কলাম কতটুকু চওড়া থাকবে সেটা এখানে 8 ইনবিল্ট থাকে, সেটুকুই আছে, এটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। আমাদের মিজার্সে এসে কাজগুলো করতে হয়, কিন্তু সিরিয়াল নম্বর দিয়ে তার অ্যানালাইসিস করা হয় না, সেক্ষেত্রে এটা আননোন থাকলেও সমস্যা নাই। তবে যদি আমরা অর্ডিনাল করে দিই আমরা করে দিতে পারি, কারণ এক একটা নির্দিষ্ট সিরিয়াল একজন নির্দিষ্ট পার্টিসিপেন্টই পাবেন, একই সিরিয়াল 2 জন বা 3 জনের হবে না। আচ্ছা, আমরা সিরিয়াল নাম্বার দিয়েছি এবং এবার এজ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই। এজ লিখে দিলাম, ওই ইনবিল্ট নিজের মতো করে সব নিয়ে নিল।
এজকেও আমরা নিউমেরিক্যালি আমরা এন্ট্রি করতে চাই, টাইপটা নিউমেরিক থাকবে, ওয়াইড যা আছে তাই থাকবে, এটার পরেও আসলে ডেসিমেলের আমাদের প্রয়োজন নাই। এটা আমরা 24, 25, 28 এই ফরম্যাটেই নেই, ডেসিমেল আমরা শূন্য করে দিলাম। লেভেলে এসে এজ অফ দ্য পার্টিসিপেন্ট, এজ অফ দ্য পার্টিসিপেন্ট লিখে ফেললাম। ভ্যালুজে আমাদের কিছু করার নেই, বাকি সব যা আছে আছে। আমরা মিজার্সে যে এটাকে স্কেল করে দিব। এরপর আমরা জেন্ডার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। আচ্ছা, এরপর আমরা জেন্ডার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এটা আমরা নিউমেরিক্যালি এন্ট্রি দিব। যদিও জেন্ডারে আমাদের দুটো উত্তর আলাদা করে আসবে, মেল এবং ফিমেল, কিন্তু আমরা এন্ট্রিটা দিব নিউমেরিক্যালি। আমরা এখানে ডেসিমেল শূন্য করে দিচ্ছি। জেন্ডার অফ দ্য পার্টিসিপেন্ট, জেন্ডার অফ দ্য পার্টিসিপেন্ট। এবার আমাদের ভ্যালুজ এর ঘরে এসে কাজ আছে। ভ্যালুজ এর ঘরে এসে এবার আমাদের কাজটা হবে, আমরা লেভেলে জেন্ডার অফ দ্য পার্টিসিপেন্ট লিখেছি। ভ্যালুজ এর ঘরে এসে আমরা যখন এন্ট্রি দিব তখন একে মেল এবং দুইয়ে ফিমেল বোঝাতে চাই। আমরা ডাটাটা সেভাবে কালেক্ট করে নিয়ে এসেছি। তাহলে আমি ভ্যালুজ এর ঘরে এক লিখবো আর লেভেলে লিখবো মেল, দিয়ে আমি অ্যাড করে দিব। ওইটা ওই ভ্যালুজ এর ঘরে ক্লিক করেন, চলে আসবে। তিনটা ডট দেখতে পাবেন, ওই তিনটা ডটে ক্লিক করলে ওখানে চলে আসবে এই বক্সটা। একে হচ্ছে মেল, দুইয়ে হচ্ছে ফিমেল। আচ্ছা, লেখার পর কিন্তু অ্যাড করতে হবে, অ্যাড না করলে ওই একে যে মেল লিখলেন সেটা নিচের বক্সটাতে চলে আসবে না। অ্যাড করে দিলাম। আমি এই দুইটা অপশনই অ্যাড করতে চাই জেন্ডারের ক্ষেত্রে, দুইটাই অ্যাড করা হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হয়ে গেল, ভ্যালুস ক্রিয়েট করা হয়ে গেল। হ্যাঁ, তারপর আমি মেজার্সটা নমিনাল করে দিব, কারণ জেন্ডার একটা নমিনাল ভেরিয়েবল। ওকে, এবার আমরা রিলিজিয়ন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। রিলিজিয়ন লিখলাম, এটাও আমরা নিউমেরিক্যালি এন্ট্রি দিব। আমরা ডেসিমেলের ঘরটা শূন্য করে দিলাম, ওয়াইড 8 থাকুক। লেভেলে এসে রিলিজিয়ন অফ দ্য পার্টিসিপেন্টস আমরা লিখে দিলাম। এখন ধরেন রিলিজিয়নে আমি তিনটা অপশন বা চারটা অপশনের কথা জানি, আমি এখন চারটা অপশন কি অ্যাড করব। একে আমি ইসলাম অ্যাড করলাম, দুইয়ে হিন্দু অ্যাড করলাম, তিনে বৌদ্ধ, এবং চারে খ্রিস্টান। এটা অ্যাড করলাম। ওকে, আমার চারটা অপশন অ্যাড করা হয়ে গেল, আমি ওকে দিয়ে দিচ্ছি এবং মিজার্সে এসে এটা নমিনাল করে দিলাম। আচ্ছা, এতক্ষণ তো আমরা সব দেখলাম, আমরা যেগুলো নিউমেরিক্যালি এন্ট্রি দিব সেগুলো। এখন আমরা একটা এন্ট্রি দেওয়া শিখবো যেটা
নিউমেরিক্যাল হবে না, যেটা আমরা স্ট্রিং ফরম্যাটে এন্ট্রিটা দিব। আচ্ছা, এখন আমরা ধরে নিই অকুপেশনের আমরা ডাটা নিয়ে এসেছি, ওপেন এন্ডেড ছিল, যার যেটা অকুপেশন আমরা সেটা লিখে নিয়ে আসছি। যেহেতু কথা লিখে নিয়ে আসছি, আমাদের এন্ট্রিটা করতে হচ্ছে কথাতে। আমরা এখানে অকুপেশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখন আমরা এন্ট্রি তো নিউমেরিক্যালি দিব না, কারণ আমি ওরকম কোড করে নিয়ে আসি নাই, আমাকে দিতে হবে কথায় লিখে। সেক্ষেত্রে নিউমেরিক্যাল ওই জায়গাটায় আমরা যখন ক্লিক করলাম, এরকম একটা বক্স ওপেন হলো। এই জায়গায় আমরা স্ট্রিং সিলেক্ট করব। স্ট্রিং সিলেক্ট করার পর দেখেন ওই ক্যারেক্টার কয়টা আমি ব্যবহার করতে চাই সেটাও জানতে চাচ্ছে। ইনবিল্ট 8 থাকে, কিন্তু ধরেন আপনি বিজনেসম্যান লিখতে গেলেও 8টার বেশি অক্ষর বা ক্যারেক্টার আপনাকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে এটাকে 20 বা 25 লিখে দিলে আমার ধারণা 20-25টা ক্যারেক্টারের মধ্যেই অকুপেশন গুলো চলে আসবে। 20 দিয়ে রাখি বা 70 দিয়ে রাখি, 80 দিয়ে রাখি। নিউমেরিকের ঘরটাতে ক্লিক করতে হবে, টাইপে নিউমেরিকের ওখানে ক্লিক করলে এই বক্সটা ওপেন হবে। হোয়াইট আমি 20 দিয়েছে, আপনি 25 দেন, 15 দেন, সমস্যা নেই। এটা অ্যানালাইসিসের সাথে কোনো ম্যাটার। আপনি স্ট্রিং সিলেক্ট করলে ডেসিমালটা এমনি সরে যাবে। স্ট্রিং সিলেক্ট করলে দেখবেন শুধু ক্যারেক্টারের অপশনটা আসবে। আমি 20 দিয়ে ওকে করে দিচ্ছি, দেখেন ডেসিমালটা এমনি শূন্য হয়ে গেছে। এখন লেভেলে এসে আমি অকুপেশন অফ দ্য পার্টিসিপেন্ট যেটা উল্লেখ করে দিই। অকুপেশন অফ দ্য পার্টিসিপেন্ট। এখন ভ্যালুস এর ঘরে আমাদের কিছু দেওয়ার নাই, যেহেতু আমি স্ট্রিং করব। এখানে এমন কিছু নেই যে 1 দিয়ে কিছু বোঝাচ্ছে, 2 দিয়ে কিছু বোঝাচ্ছে, যেহেতু পুরোটাই আমি কথাই লিখবো। ওকে, ওটা কিছুই দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি তো আর 1-2 ব্যবহার করছি না, বা 1-2 ব্যবহার করে অন্য কিছু বোঝাতে চাচ্ছি না। সেক্ষেত্রে এখানে আর কিছু প্রয়োজন নেই। ওকে, এখন আরেকটা কাজ আমরা করি, সেটা রিলিজিয়নে যে একটা কাজ শেখার চেষ্টা করি। অনেক সময় এমন হয় যে আমরা 3টা অপশন হয়তো বা চিন্তা করেছি, 4 নম্বর অপশনে আমি আদার্স লিখে দিয়ে আসছি। এরকম যদি সিচুয়েশন থাকে, যেটা আমরা এখন রিলিজিয়নের উপরেই প্র্যাকটিস করার চেষ্টা করব। ধরেন রিলিজিয়নে আমরা 4টা অপশন ক্রিয়েট করেছি, এর বাইরেও আমি আরো কিছু অপশন পেলাম, বা আমি 5 নম্বরে একটা অপশন দিয়ে রেখেছিলাম যে অন্য ধর্মের কেউ আছে কিনা, বা নাস্তিক হতে পারে, বা অন্যান্য যদি আরো রিলিজিয়ন থাকে সেগুলো আসতে পারে। সেক্ষেত্রে আমি 5 দিয়ে আদার্স একটা অপশন ক্রিয়েট করলাম, যেটা আমার হয়তো বা কোশ্চেনে ছিল। উত্তর এসছে, ধরে নিলাম আমাদের কিছু উত্তর এসছে। এখন সেটাকেও তো আমার এন্ট্রি দিতে হবে। এখন তো আমার রিলিজিয়নের পরে অকুপেশনের ভেরিয়েবলটা ক্রিয়েট করা আছে, আমি এখন কিভাবে দুইটা ডাটাকে একসাথে রাখতে পারবো? ওটারও সহজ একটা উপায় আছে। এই যে 5 নম্বর আছে না, আমি ক্লিক করলাম, আমি 5 নম্বরের উপরে আসলে আর একটা ভেরিয়েবল অ্যাড করতে চাই। এখানে রাইট ক্লিক করলেই এই যে দেখেন ইনসার্ট ভেরিয়েবল একটা অপশন আসে। আমি ইনসার্ট ভেরিয়েবল দেওয়াতে ওখানে একটা ভেরিয়েবলের জন্য স্পেস তৈরি হয়ে গেল। এখন এই জায়গায় আমি আদার্স রিলিজিয়নের উত্তরগুলোকে লিখবো। সেজন্য রিলিজিয়ন আদার্স রিলিজিয়ন নামে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখন এটাও তো আমি এন্ট্রিটা দিব কথায়, আমি কথায় নিয়ে আসছি, আমি কথায় এন্ট্রিটা দিতে চাই, তাহলে এই জায়গাটায় আমি টাইপটা নিউমেরিকের বদলে স্ট্রিং করে দিব, এবং ক্যারেক্টার যদি আমার 20টা ব্যবহার করার প্রয়োজন পড়ে আমি 20টা দিয়ে দিলাম, বা আরো বেশি দিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু আমি আদার্সের উত্তরগুলো ওভাবে লিখে নিয়ে আসছি, আমার কোড করা ছিল না, আমি লিখে নিয়ে আসছি, সেক্ষেত্রে এটা আমি স্ট্রিং ফরম্যাটেই এন্ট্রিগুলো দিব। আর একটা লেভেলে লিখে রাখতেছি, আদার্স রিলিজিয়ন অফ দ্য পার্টিসিপেন্টস। ওকে, এখানে আমাদের তাহলে স্ট্রিং দুইটা
ক্রিয়েট করা হয়ে গেল, আমরা সেভাবে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। এখন আরেকটা কাজ যেটা করা দরকার ছিল আমরা করি নাই, সেটা আমরা এজ ভেরিয়েবলের ক্ষেত্রে যা করব। এখন যদি আমরা আলোচনা করছি যে না আমরা 20 থেকে 70 বছরের পার্টিসিপেন্ট নিব, কিন্তু কোনো কোনো সময় তো এমন হয় যে আমাদের 2 দিন 4 দিনের বাচ্চা নিয়েও স্টাডি করতে হয়। এখন আমি যাকে আমার ডাটা সেটটা পাঠালাম, সে যদি না জানে আমার কোন এজ গ্রুপ নিয়ে কাজগুলো হচ্ছে, তার জন্য একটু মুশকিল হতে পারে। সেজন্য আমরা এজের এখানটায় ভেরিয়েবল নামের সাথে আমি কোন ফরম্যাটে এজের ডাটাটা নিয়েছি, সেটা ইয়ার্স এ নিয়েছি, মান্থে নিয়েছি না ডেজ এ নিয়েছি, সেটা উল্লেখ করে দিতে পারি, অথবা লেভেলে এসে সেটা অ্যাড করে দেওয়ার সুযোগ আছে। যে কোনো ধরনের নিউমেরিক ভ্যালু আপনি নেন, সেটার এককটা সবসময় এখানে উল্লেখ করে দিবেন। আমি 2 জায়গাতে ইনপুট দেওয়ার পক্ষপাতী। আমি এজ এর পরে আন্ডার স্কোর দিয়ে ইয়ার্স লিখে দিলাম, অর্থাৎ আমার এখানে যে এজটাকে আমি এন্ট্রি করব সেটা আমি ইয়ার্স এ এন্ট্রি করব। এমনকি লেভেলে এসেও আমি ব্র্যাকেটে ইয়ার্স লিখে দিচ্ছি। ইচ্ছে করে কত দূর আগে আবার পিছনে যাও, তাহলে অনেক সময় মনে থাকে সেটা। ভেরিয়েবলের নামে কখনো স্পেস দেওয়া যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে, আন্ডার স্কোর দিতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা আসলাম। আমরা একটা গ্রুপ ভেরিয়েবল ক্রিয়েট করতে চেয়েছিলাম, ওটা আরেকটু পরে করব। এখন এগুলো তো গেল এমনি ভেরিয়েবল যেগুলো আমরা ক্রিয়েট করছি। এখন আরেকটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব, তারপর নিউমেরিক্যাল একটা দুটো ক্রিয়েট করব, আর ডেটের একটা ক্রিয়েট করব। এখন ধরেন আপনি হাইপার টেনশনের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চান, আপনি HTN লিখলেন, এটা আপনি হয়তো বা নিউমেরিক্যালি এন্ট্রিটা দিবেন, এখানে ডেসিমেলের প্রয়োজন নাই। হাইপার টেনশন আমার ভেরিয়েবলের নামটা, ফুল ফর্মটা আমি লেভেলে এসে লিখলাম। এখন আমি 1 দিয়ে হাইপারটেনসিভ এবং 2 নর্মোটেনসিভ বোঝাতে চাই। আমি 1 দিলাম ভ্যালুজ এর ঘরে, লেভেলে আমি হাইপারটেনসিভ লিখছি। 2 দিয়ে নর্মোটেনসিভ বোঝাতে চাই, আমি 2 নর্মোটেনসিভ লিখছি। আমি 1 করে দিলাম, আমি ওকে করে দিচ্ছি। এখানে যেহেতু হাইপারটেনশন উল্লেখ করা আছে, আপনারা চাইলে ইয়েস নো দিয়েও কিন্তু হাইপারটেনসিভ নর্মোটেনসিভ বোঝানোর উপায় ছিল, আপনারা সেভাবে এন্ট্রিটা করতে পারবেন। নর্মোটেনসিভ, হাইপারটেনসিভ, নর্মোটেনসিভ এই দুইটা দিয়েছি। এবার ফাস্টিং ব্লাড সুগার, যেটা আমরা মিলিমোল পার লিটারে নিব, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আমরা ডেসিমেলটাকে রাখবো। এখানে আমরা ডেসিমেলটাকে রাখবো, কারণ এন্ট্রিটা সেভাবেই আসে, বা আমার ডাটাটা আসলে সেভাবেই আসে। ফাস্টিং ব্লাড সুগার, এটার মেজার্সটা আমরা অবশ্যই স্কেল করে দিব। আচ্ছা, এবার আমরা ডেট ফরম্যাটের একটা, না, ফাস্টিং ব্লাড সুগার আমরা মিলিমোল পার লিটার ওখানে লিখেছি, আমরা লেভেলে চাইলেও সেটা মিলিমোল পার লিটার এখানেও লিখে দিতে পারি।
আর মিজার্স তো স্কেল করে দিয়েছে, আমাদের অতটুকুর কাজ শেষ। এবার আমরা ডেট অফ অ্যাডমিশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ডেট ডেট অফ অ্যাডমিশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখানে নিউমেরিক যে ইনবিল্ট থাকে এই জায়গাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা ওই বক্সে নিউমেরিক্যাল বক্সটাতে ক্লিক করার পর এই যে ডায়লগ বক্সটা ওপেন হলো, এই জায়গায় এসে আমরা ডেটটাকে সিলেক্ট করব। ডেট সিলেক্ট করার পর আমি আসলে ডেটটাকে কিভাবে এন্ট্রি দিতে চাই, ও কিন্তু আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমি ডে, মান্থ, ইয়ার, হ্যাঁ ডেট, আমরা এখন কোন ফরম্যাটে দিতে চাই তাকে সেটা বলে দিতে হবে। আমরা ধরে নিলাম 2 সংখ্যা ব্যবহার করে আমি ডে, মান্থ, ইয়ার এটাকে এন্ট্রি দিতে চাই। আমি ওকে করে দিলাম। একটু খেয়াল রাখতে হবে, আমরা কি ডট ব্যবহার করছি না স্ল্যাশ ব্যবহার করছি? না না, এখানে ডেট ব্যবহার করতে হবে। স্ট্রিং দিয়েও এন্ট্রি করা সম্ভব হবে, কারণ স্ট্রিং দিলে তো আমি যা খুশি লিখতে পারবো এন্ট্রি করার সময়, কিন্তু স্পেসিফিক ডেট ফরম্যাটটা ব্যবহার করা যায়। আমরা সিলেক্ট করলাম, আমরা ওকে দিয়ে দিচ্ছি। আমরা লেভেলে এসে ডেট অফ অ্যাডমিশন লিখলাম। ওকে, এবং আমরা মিজার্সে এসে অর্ডিনাল করে দিলাম, কারণ ডেটটাও একটা নির্দিষ্ট অর্ডার মেনেই হয়। 1 তারিখের পর হুট করে 11 তারিখ হবে না। ওকে, আমাদের মোটামুটি ধরেন ডাটা সেটটা রেডি হয়ে গেছে। এখন আমরা ওই এটাকে, অনেকের আসলে 2টা গ্রুপ থাকে, তো 2টা গ্রুপের ডাটা অনেকে দেখা যায় যে 2টো আলাদা সেট করেন, ডাটা সেট করেন, সেটা প্রয়োজন নাই, একসাথেই করার উপায় আছে। সেটা দেখানোর জন্য আমরা সিরিয়ালের পরেই আসলে গ্রুপটাকে এন্ট্রি করা দেখার চেষ্টা করি। আমরা ইনসার্ট ভেরিয়েবল দিয়ে দিলাম, মানে 2 এর এখানে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলে ইনসার্ট ভেরিয়েবল অপশনটা আসে, সেটা আমরা করে ফেললাম। এই যে নতুন স্পেস তৈরি হলো, এই জায়গায় আমি আসলে গ্রুপ লিখতে চাচ্ছি, GRP, আমি গ্রুপ লিখে দিলাম। এটা আমি নিউমেরিক্যালি এন্ট্রি দিব, হোয়াইট আর্ট থাকুক, ডেসিমেল এর দরকার নেই আমার। স্টাডি গ্রুপ লিখলাম। এখন আমরা RCT কে চিন্তা করে কি ইন্টারভেনশন গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ দুটা ভাগ করি। আমি একে ইন্টারভেনশন গ্রুপকে রাখবো, এবং ভ্যালুর ঘরে 2 দিয়ে আমি কন্ট্রোল গ্রুপকে রাখতে চাচ্ছি। সেটা আমি 1 এবং 2 এ উল্লেখ করে দিলাম, অ্যাড করে নিলাম। এখন ওকে করে দিচ্ছি। কন্ট্রোল গ্রুপ, এটা একটা নমিনাল ভেরিয়েবল হবে। এখন আমার ভেরিয়েবলস ফিল্টার রেডি। আমরা কাল্পনিক ডাটাকে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার ভেরিয়েবল ফিল্টার রেডি হয়ে গেছে। এখন আমার এই ফাইলটা সেভ করতে হবে। এই যে ঠিক এখানে দেখেন, যে ভেরিয়েবলের ডাটাটা এই ডাটা সেটে থাকবে না, সেটাতে অ্যানালাইসিস আনতেই পারবেন না। ডাটা সেটে এন্ট্রি দিলেন না নাকি? ডাটার মধ্যে আছে, কোশ্চেনের মধ্যে, কিন্তু যদি কোনো কারণে এখানে না দেখি, সেক্ষেত্রে কেউ তো ক্রস চেক করবে না আপনি আসলে ডাটা সেটে কতগুলো ডাটা নিয়েছেন, কতগুলো এখানে তুলছেন, কতগুলো অ্যানালাইসিস করলেন, কেউ ভাবে আসলে ভেরিফাই করে দেখে না। আপনি হয়তো ডাটা কালেক্ট করছেন 100টা স্যাম্পলের, ভেরিয়েবল আপনার 70টা, কিন্তু আপনার থিসিসের জন্য আসলে 30টা ভেরিয়েবলের উপর কাজ করলেই হয়ে যাচ্ছে, বাকি 40টা আপনি এন্ট্রিও দেন নাই, কেউ ওটা খুঁজে দেখবে না। আপনার টাইটেল অনুযায়ী, অবজেক্টিভ অনুযায়ী সব ধরনের তথ্য আপনার রেজাল্ট সেকশনে আছে কিনা সেটা দেখার চেষ্টা করবে। উপরে সেভ করি নাই, সেভ করবো আমরা এখন। এই জায়গাটায় ক্লিক করে সেভ করতে হয়। এখন সেভ করতে চাইলেই ও আপনাকে জিজ্ঞেস করবে কোথায় সেভ করতে চাচ্ছেন, এবং বেশিরভাগ সময় সে ডকুমেন্টসে দেখাবে। ডকুমেন্টস সি ড্রাইভের আন্ডারে থাকে, কোনো কারণে ডেস্কটপ বা ল্যাপটপ ক্র্যাশ করলে নতুন করে আবার সব ইনস্টল দিলে সি ড্রাইভে যা থাকে সব হারায় যায়।
সেক্ষেত্রে সি ড্রাইভে কখনোই সেভ করবেন না। ডি অথবা ই এফ জি যাই থাকুক না কেন ওগুলোতে সেভ করবেন। আমি এমনি ডেস্কটপে সেভ করছি আপাতত। এবং এই যে দেখেন এখানে যে ফাইল নেমটা আছে ডেস্কটপেও কিন্তু সি ড্রাইভের আন্ডারে পড়ে। এমনি খালি আমরা শেখার জন্য করছি তাই ডেস্কটপে রাখছি, প্রয়োজনে যাতে কেটে দিতে পারি আমরা। এখানে ফাইল নেমটাও আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আপনারা হয়তো বা হাইপার টেনশন নিয়ে কাজ করছেন। কোনটা? ওটা আমার এখানের ফাইলগুলোকেও দেখাচ্ছে, ডেস্কটপে যে ফাইলগুলো আছে। আপনি ফাইল নাম হয়তো হাইপার টেনশন দিলেন, বা আজকে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করেছেন, এটার পাশে একটা ডেট হয়তো বা দিয়ে দিলেন। এক একজনের তো এক এক রকম সমস্যা দেখাবে। যা হোক, আমরা সেভ করে ফেলছি এটা। ওকে, মানে সি ড্রাইভে করবেন না, হারাই যেতে পারে আর কি, অনেক কষ্ট। ক্লিক করার পর একটা আউটপুট দেখাচ্ছে ভাইয়া। আউটপুট ভিউতে দেখাবে, কারণ আমি এতক্ষণ পরে ওকে আলাদা কলাম, মানে একটা কমান্ড দিলাম, তো আউটপুট ভিউতে যে দেখাচ্ছে যে আমার কমান্ডটাও মেনেছে। ও কিভাবে এটা সেভ করছে সেটা ও দেখাইলো আর কি। হ্যাঁ, আউটপুট ভিউটা আমাদের এখন দরকার নাই, ওটা আমরা কেটে দিব। ওটা আমাদের সেভ করারও প্রয়োজন নাই। আমরা যখন ডাটা অ্যানালাইসিস করব তখন যতগুলো অ্যানালাইসিস করলাম সেগুলোকে আমরা আউটপুট ভিউ সেভ করার মাধ্যমে সেভ করে রাখতে পারবো। সেভ করবেন কিনা নো দিয়ে না, আমাদের প্রয়োজন নাই আপাতত। এটা আমরা যাই কমান্ড দিই না কেন ও জায়গাটায় দেখাবে। আচ্ছা, এখন আমরা 4-5টার মতো ডাটা এন্ট্রি করার চেষ্টা করব। এখন আমরা ভেরিয়েবল ভিউ থেকে ডাটা ভিউতে গেছি। আপনারা সবাই ডাটা ভিউতে চলে আসেন। দেখেন আমরা যতগুলো ভেরিয়েবল ক্রিয়েট করছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে কলাম তৈরি হয়েছে। অর্থাৎ এক একটা কলাম একটা নির্দিষ্ট ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করে, আর এক একটা রো এক একটা কেসকে বা এক একটা পার্টিসিপেন্টকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আপনি যখন কোনো একটা পার্টিসিপেন্টের ডাটা এন্ট্রি দিবেন তখন বাম সাইড থেকে ডান সাইডে ডাটা ভেরিয়েবল অনুযায়ী এন্ট্রি করতে থাকতে হবে। বুঝতে পারবেন? এই যে একদম হাতের বায়ের নিচের দিকে দেখেন ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ দুইটা অপশন দেয়া আছে। আমি খালি ডাটা ভিউতে ক্লিক করেছি, আর কিছু না। এই যে একদম এই কোণাটায় আছে, ডাটা ভিউতে ক্লিক করলে ও ডাটা ভিউতে চলে যাবে। আচ্ছা, এখন আমরা সিরিয়াল নম্বর 1 দিয়ে শুরু করি। 1 দিলাম, ধরে নিলাম সে ইন্টারভেনশন গ্রুপের। আমি 1 লিখে এন্ট্রি দিলাম। ধরে নিলাম তার 23 বছর বয়স ছিল। কারো কারো ইন্টারভেনশন গ্রুপ দেখাবে না, সেটার কথায় আসছি। আমরা পুরোটা এন্ট্রি শেষ করে ফেলি। এজ ইয়ার্সে আমি 23 বছর পেলাম। উনি একজন মেল ছিলেন, উনি হিন্দু ধর্মের ছিলেন। দেখেন আমরা যখন হিন্দুটা লিখে ফেললাম, এখানে যেহেতু রিলিজিয়ান আদার্স অপশনটা আসে নাই, সেক্ষেত্রে আদার্স রিলিজিয়ান আসলে যে উত্তরটা লেখার কথা সেই উত্তরের ঘরটা আমার ফাঁকা থাকবে। এটা লজিক্যালি ফাঁকা থাকবে। এখন অকুপেশন, অকুপেশন তো আমরা পুরোটা স্ট্রিং ফরম্যাটে এন্ট্রি দিব, সেটা বলে এসেছিলাম ওকে। এখানে আমরা এখন লিখবো, ধরেন উনি পুলিশ ছিলেন। আমরা পুলিশ লিখলাম। আচ্ছা, ওটা সমাধান করবো ইনশাল্লাহ। এটা শেষ করি আমরা। তারপর হাইপার টেনশনের ঘরটাতে আমরা ধরে নিলাম উনি হাইপারটেনসিভ ছিলেন। আমি 1 চেপে দিলাম। ফাস্টিং ব্লাড সুগার 5.6, আর উনি ভর্তি হয়েছিলেন 25শে মার্চ 2025 সাল। আচ্ছা, এখন কার কার সমস্যা হয়েছে? ওকে, আল্লাহ হাফেজ। আমার হয়েছে এখানে আমারও সেম প্রবলেম। গ্রুপটা উঠেনি, জেন্ডার উঠেনি, রিলিজিয়ন উঠেনি।
আপনি কি লিখতে গেছেন ওখানে মেন ফিমেল এগুলো? আপনারা লিখবেন না, আমি বলে দিচ্ছি তাহলে সমাধান হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমরা কিন্তু 1 2 দিয়ে এন্ট্রি দিব, এটা অনেক জায়গায় বলে এসেছি। ওখানে গ্রুপের বেলায় আমরা বলে এসেছি আমি 1 দিয়ে ইন্টারভেনশন গ্রুপ, 2 দিয়ে কন্ট্রোল গ্রুপ বোঝাবো। তখন এই গ্রুপ ভেরিয়েবলের এখানে এসে আমাকে আলাদা করে ইন্টারভেনশন গ্রুপ লেখার প্রয়োজন নাই। আমি সে জায়গায় সে ঘরে এসে এক চাপ দিলে চলবে। আমরা আপনি গ্রুপে এসে এক প্রেস করেন, এক লেখেন, এক লেখেন, হ্যাঁ। তারপরে জেন্ডারে যে এক লেখেন, রিলিজিয়নে যে 2 লেখেন, অকুপেশন তো নিশ্চয়ই লেখা গেছে, পুলিশ লিখেছিলাম আমরা। হাইপার টেনশনের ওখানে এক লেখেন, তারপর ডেট অফ অ্যাডমিশনের ওখানে 25/03/25। আচ্ছা, ওকে, এখন হয়ে গেছে। এখন ওই লেখাগুলো আসে নাই। ঠিক এই জায়গাটায় দেখেন একটা 1 to A বা A to 1 কিছু একটা অপশন আছে। এই যে হেল্প যে জায়গাটায় শেষ হয়েছে, হেল্পের পরে দেখেন 1 থেকে A বা A থেকে 1 ভ্যালু লেভেল আর কি ওখানে দেখাচ্ছে নামটা। আমার কার্সারটা যে জায়গায় আছে ওই জায়গাটা ক্লিক করলে দেখবেন ও সব লেখা দেখাবে এখানে। একবার ক্লিক করলে দেখাবে। হ্যাঁ ভাইয়া দেখাচ্ছে। আশা করি এবার সমাধান হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরটাই যাই। ইনিও ইন্টারভেনশন গ্রুপ 1 দিলাম আমরা। ওনার বয়স 45 বছর, উনি ফিমেল ছিলেন, উনি মুসলিম ছিলেন, উনি টিচার ছিলেন। আমরা টিচারটা লিখে দিলাম। উনি নর্মোটেনসিভ ছিলেন। ওনার ফাস্টিং ব্লাড সুগার ছিল 8.9 এবং উনি 20 তারিখ মার্চের ভর্তি হয়েছিলেন। হ্যাঁ, একই ইসলাম বুঝিয়েছিলাম। সাধারণত ডাটা কালেকশন শিট বা কোশ্চেনার গুলোতে দেখবেন আমরা 1 2 3 দিয়ে কিন্তু তখন কোড করেই নিয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রেই। 1টা 2টা ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওপেন রেখে দিয়েছি, যে ফরম্যাটে উত্তরটা আসতেছে আমরা সেটা লিখে নিয়ে আসি। যেমন হিস্টোপ্যাথোলজির রিপোর্ট বা এক্স রে রিপোর্ট, এগুলো কিন্তু আমরা কথায় লিখে নিয়ে চলে আসি। ওটাকে আমরা স্ট্রিং করে পুরো কথায় লেখা যে অপশনগুলো আছে সেটাকে ইনপুট দিতে পারবো। আচ্ছা, এখন আমরা 2টা ইন্টারভেনশন গ্রুপের ডাটা এন্ট্রি করলাম। এখন আমরা 2টা কন্ট্রোল গ্রুপের এন্ট্রি করব। এখন 3 নম্বর সিরিয়ালে আমার কন্ট্রোল গ্রুপের পার্টিসিপেন্ট একটা আমরা পেয়েছি, যার বয়স 33 বছর, উনি একজন মেল, উনি বৌদ্ধ ধর্মের ছিলেন। ওখানে তো 2 দিলে তাহলে নর্মোটেনসিভ চলে আসার কথা, তাহলেও আসছে। ওকে, তারপর আমি ধরে নিচ্ছি উনি ডক্টর ছিলেন, উনি হাইপারটেনসিভ ছিলেন, ওনার ফাস্টিং ব্লাড সুগার 11.45 এবং উনি অ্যাডমিট হয়েছেন 28 তারিখ। মানে এই পার্টিসিপেন্ট আমার কন্ট্রোল গ্রুপের, সিরিয়াল 3 নম্বর, কিন্তু উনি কন্ট্রোল গ্রুপের পার্টিসিপেন্ট ছিলেন আর কি। না, শুধু 2 দিলেই হচ্ছে। মানে যেগুলা আমি আমার ভেরিয়েবল ভিউতে যে লেভেলে উল্লেখ করে দিচ্ছি, আমি 1 দিয়ে কি বুঝাবো, 2 দিয়ে কি বুঝাবো, ডাটা ভিউতে এসে শুধু 1 2 প্রেস করলেই হচ্ছে। সেই ইন্টারভেনশন না কন্ট্রোল গ্রুপ বুঝাচ্ছি ওটা সেটা সফটওয়্যার বুঝে নিবে, আমাদের কষ্ট করে এখানে লেখার দরকারই নেই। ওই একবারই কষ্ট করে ওখানে লিখে আসতে হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা মনে হয় বলে ফেলা ভালো, আবার ভুলে যাব। অনেক সময় হয় কি, আমরা যখন কোমরবিডিটি ডাটাগুলো নিয়ে আসি না, দেখা যায় যে আহ, সব কয়টাকে একসাথে নিয়ে আসতেছি। মানে কোমরবিডিটি হেডিং এ একটা কোশ্চেন রেডি করেছে এবং সেটার উত্তরে 1 2 3 4 5 এখানে হাইপারটেনশন, ডায়াবেটিস, সিওপিডি, অ্যাজমা এরকম অনেকগুলো অপশন আছে।
এইটার ক্ষেত্রে দেখা যায় যে আমার শুধু সিঙ্গেল অ্যান্সার না, মাল্টিপল অ্যান্সার হয়। এই মাল্টিপল অ্যান্সার গুলোর যখন আমি ডাটা এন্ট্রি করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমাদেরকে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। হাইপার টেনশনের জন্য একটা, ডায়াবেটিসের জন্য একটা, সিপিডির জন্য একটা, অ্যাজমার জন্য একটা, এবং যে পার্টিসিপেন্টের অ্যাজমা আছে তার বেলা ইয়েস নো আমি ফরম্যাটে যদি এখানে ভ্যালুগুলোকে লেভেল করি, যার যেটা আছে সেটার সময় আমি শুধু ইয়েস করব, বা প্রেজেন্ট যদি লেখে আমি 1 দিয়ে প্রেজেন্ট, 2 দিয়ে অ্যাবসেন্ট বোঝাই, তাহলে প্রেজেন্ট অ্যাবসেন্ট ওই ফরম্যাটে আমি এন্ট্রি করলেই হবে। ওইটা মাল্টিপল অ্যান্সারের ক্ষেত্রে যে উত্তরগুলো থাকে প্রত্যেকটার জন্য আলাদা করে ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। ওকে, আমার 4 নম্বর পার্টিসিপেন্ট, উনিও কন্ট্রোল গ্রুপের, তার বয়স 34 বছর, উনি ফিমেল। ওকে, এখন ধরে নিচ্ছি তিনি অন্য কোনো রিলিজিয়নের। এখন আমি এই জায়গাটায় রিলিজিয়ন আদার্স দিলাম এবং ধরে নিলাম উনি এবিসিডি রিলিজিয়নের। আমি আদার্স রিলিজিয়নে এবিসিডি লিখে দিলাম। এগুলোকে পরে আমি আবার রেকর্ড করে ফেলতে পারবো। হ্যাঁ, আদার্স এর রিলিজনের ওই জায়গাটা আমরা আসলে 5ই বলছি, এবিসিডি লিখলাম। উনি পেশায় একজন ফার্মার। উনি হাইপারটেনসিভ ছিলেন, 6.7 বা 8 হচ্ছে ওনার ফাস্টিং ব্লাড সুগার, আর উনি এপ্রিলের 4 তারিখে ভর্তি হয়েছে, 1 তারিখে ভর্তি হয়েছে। গ্রুপটাকে দেখানোর কারণটাই ওইটা যে অনেকে আলাদা আলাদা সেট তৈরি করেন। আলাদা আলাদা করলে যদি ভেরিয়েবল গুলো সব একই ফরম্যাটে থাকে, ওগুলোকে খুব দ্রুতই মার্চ করে ফেলা যায় সহজে। তবে সেটা একটু কমপ্লিকেটেড হয়, ক্রস চেক করতে হয় অনেক সময়। কিন্তু এখানে শুধু একটা ভেরিয়েবল ক্রিয়েট করে আমি যদি 2-3 গ্রুপের ডাটা একসাথে নিতে চাই, দেখা গেল আমি 3টা ডিজিজ গ্রুপ অনুযায়ী কাজ করেছি, সেক্ষেত্রে আমি এরকম একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো যেখানে হয়তো 2টা, 3টা, 4টা, 5টা গ্রুপও থাকতে পারে। খালি এখানে সিলেক্ট করে দিলেই হবে কোন গ্রুপে আমি ডাটাটা এন্ট্রি করছি। সেভাবেই এখানে এন্ট্রি করাটা খুব সহজ। প্রত্যেকটা ডিজিজ বা কেস গ্রুপ, কন্ট্রোল গ্রুপের জন্য আমার আলাদা আলাদা করে ডাটা সেট তৈরি করার প্রয়োজন নেই। একটা ডাটা সেটের মধ্যেই সবকটা ডাটাকে আসলে রেডি করা যায়। আমরা এখানে ইন্টারভেনশন গ্রুপ, কন্ট্রোল গ্রুপ করেছি, এখানে কেস কন্ট্রোল গ্রুপও করা যেতে পারে, সমস্যা নেই। মানে যেভাবে আপনি ভাগ করে কাজটা করতে চান না কেন, আপনি হয়তোবা এমন হতে পারে প্রি এক্লাম্পসিয়া একটা গ্রুপকে নিয়ে কাজ করেছেন, আর একটা ছিল যাদের প্রি এক্লাম্পসিয়া ছিল না, ওখানে 1-2 দিয়ে আপনি প্রি এক্লাম্পসিয়া, নন প্রি এক্লাম্পসিয়া এরকম ফরম্যাটেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওটা আপনার কাছে পুরোটা, আসলে আপনি কিভাবে ডাটাটা এন্ট্রি করতে চান তা। হ্যাঁ, গ্রুপ নিয়ে করতে পারেন। আপনি আসলে কিভাবে ডাটাটা, মানে সে কোন গ্রুপের পার্টিসিপেন্ট, একটা ভেরিয়েবল ক্রিয়েট করেই কিন্তু সেটাকে এখানে এন্ট্রি করা যায়। এই যে আমরা এখানে ইন্টারভেনশন এবং কন্ট্রোল গ্রুপের আলাদা আলাদা করে ডাটা এন্ট্রি করলাম, ওকে কমান্ড দিলে ও আমার মতো করে অ্যানালাইসিস করাই দিবে আমি যেভাবে চাচ্ছি। ওটা কোনো সমস্যা না, আলাদা সেট তৈরি করিয়েন না আর কি কষ্ট করে। আচ্ছা, মূলত এটা গেল আমাদের ওই একদম বেসিক লেভেলে ভেরিয়েবল ভিউ এবং ডাটা ভিউ এর কাজ। এখন আরেকটু কাজ আমরা আজকে শেখার চেষ্টা করব আগামী 15-20 মিনিটের মধ্যে। সেটা আমাদের করতে হবে আসলে আমরা যে ডাটা সেটটা শেয়ার করছি তার উপরে, মানে মূলত ডাটা সেটকে গোছানোর কাজটুকু আজকে আমরা শিখবো, কালকে অ্যানালাইসিস গুলো শেখার চেষ্টা করব, একদম বেসিক গুলোই। ওকে, এখন আমাদের যে ডাটা সেটটা আমরা প্রোভাইড করেছিলাম সেটা একটু সবাইকে ওপেন করতে হবে। এটা সেভ করে রেখে দিলাম, এটাতে আমাদের কাজ শেষ। আমরা স্যাম্পল ডাটা সেট নামে একটা ডাটা সেট শেয়ার করেছিলাম, একটু কষ্ট করে সেই ডাটা সেটটা ওপেন করতে হবে। সবার কাছে থাকার কথা, কারণ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। আশা করি এই ডাটা সেটটা সবার কাছে আছে এখন। জি, হ্যাঁ, স্যাম্পল ডাটা সেট এসএফএ। হ্যাঁ, ওটা ওপেন করবেন।
আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন আসলে সিরিয়াল নাম্বার 1.00 আসছে, ওটা আমরা ডেসিমেলের ঘরে আসলে শূন্য করে দিয়ে আসি, সেই কারণে 1.00 দেখাচ্ছে। যেহেতু সিরিয়াল নম্বর নিয়ে আমরা কোনো ধরনের অ্যানালাইসিসে যাব না, সেক্ষেত্রে ওখানে ডেসিমেলের ব্যাপারটা আসলে কোনো থাকলেও সমস্যা নেই। ওকে, আমরা এখন যে ডাটা সেটটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ওই মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করার চেষ্টা করব। তারপর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে কিভাবে ফ্রিকোয়েন্সি বের করতে হয় সেটা দেখার চেষ্টা করব, পার্সেন্টেজ বের করার চেষ্টা করব। তারপর আমরা এখানে আমাদের হাইট এবং ওয়েটের ডাটা আছে, সেইটাকে কম্পিউট করে বিএমআই ক্যালকুলেট করব, এবং বিএমআই কে ক্যাটাগরাইজ করার মাধ্যমে কিভাবে ডাটা সেটকে বা একটা ভেরিয়েবলকে রিপোর্ট করতে হয় সেটা দেখার চেষ্টা করব। আমরা প্রথমে অ্যানালাইজ অপশনটায় চলে যাব, তারপর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। এখন আরো অনেকভাবে এটা দেখার সুযোগ আছে, আমরা এইভাবেই দেখার চেষ্টা করি। আমরা এখন যেগুলো নিউমেরিক্যাল আছে, যেমন এজ, আপনারা দেখেন এই বাঁ সাইডের বক্স থেকে আমরা ডান সাইডের বক্সে নিয়ে চলে যাব। এখানে যে ভেরিয়েবল গুলো আছে এগুলোর উপরে ডবল ক্লিক করলে ও ডান সাইডের বক্সে চলে যাবে। আবার শুধু একটা করে সিলেক্ট করে আমরা এই অ্যারোতে ক্লিক করার মাধ্যমে নিয়ে যেতে পারি এভাবে। আবার ডবল ক্লিক করলে অটো চলে যাবে। আমরা যে কয়টা নিউমেরিক্যাল আছে সব কটাকে ডান সাইডের ভেরিয়েবলস নামে যে বক্সটা আছে সেটাতে নিয়ে চলে গেলাম। আমরা একটা দুটো দিয়ে দেখতে পারি, যে কয়টা আছে সব কয়টাকে নিয়ে চলে গেলাম আর কি। আচ্ছা, এরপর হাতের ডান সাইডে দেখেন কয়েকটা অপশন দেয়া আছে, স্ট্যাটিস্টিক্স, চার্ট, ফরম্যাট, এগুলো দেয়া আছে। আমরা এবার স্ট্যাটিস্টিক্স বাটনটা ক্লিক করব। এখন যে ভেরিয়েবল গুলোকে আমরা ঠিক করলাম, এদের আমি আসলে কি কি দেখতে চাচ্ছি। আমি মিন দেখতে চাই, আমি মিডিয়ান দেখতে চাই, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে চাই, আমি মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো দেখতে চাই। আমরা যেগুলো দেখতে চাই এখানে ঘুরে ফিরে আমরা সেগুলোকে টিক চিহ্ন দিয়ে দিলাম। কন্টিনিউ দিচ্ছি। হ্যাঁ, আর আমি যেগুলো দেখতে চাচ্ছি, আরো অনেক অপশন আছে, প্রত্যেকটাই আপনি আপাতত এই কয়টাই দেখার চেষ্টা করি, ঘুরে ফিরে এই কয়টাই আমাদের লাগে, তো দিয়ে কন্টিনিউ দিলাম, ওকে দিচ্ছি। ওকে দিলে এখন দেখেন এরকম এই যে আউটপুট, এই আউটপুট ভিউতেও আসলে আমাদের সব রেজাল্ট গুলো দেখায়। এখন যদি এই উপরের টেবিলটা, স্ট্যাটিস্টিক্স নামে যে টেবিলটা আছে সেটা যদি দেখেন, ওখানে দেখেন ও কিন্তু প্রত্যেকটা কলামে আলাদা আলাদা ভেরিয়েবলের মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম সব দেখা দিচ্ছে। যেমন এজ এর যদি দেখি আমরা 26.51 হচ্ছে মিন এজ, মিডিয়ান হচ্ছে 27, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 7.49। 6 বছর থেকে 45 বছরের পার্টিসিপেন্ট ছিল। এটা একটা কাল্পনিক পার্টিসিপেন্ট। ঠিক একইভাবে যদি আমরা সিস্টোলিক ব্লাড প্রেসারে খেয়াল করি, মিন ছিল 125, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 9.06, 110 থেকে 150 ছিল সিস্টোলিক ব্লাড প্রেসারের মিনিমাম এবং ম্যাক্সিমাম। এভাবে প্রত্যেকটা কলামে সে আলাদা আলাদা ভেরিয়েবলের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান এগুলো সব দেখিয়ে দিছে। এই হলো একটা ফরম্যাটে আমরা এভাবে মিন, মিডিয়ান এগুলো বের করতে পারি। এখন আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কিভাবে দেখবো সেটা আমরা দেখার চেষ্টা করব। আবারও অ্যানালাইজ অপশনে যাব, ঠিক একইভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সি। এখন কি একই বক্স ওপেন হলো। এখন আমাদের বাঁ সাইডে যে কয়টা বক্স ছিল ওইটা কয়টাকে সিলেক্ট করে, মানে ডান সাইডে ছিল সব কয়টাকে বাম সাইডে নিয়ে চলে আসলাম। আর যেগুলো বাম সাইডে ছিল ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, কন্ট্রোলে ওই সাইডে একটা ক্লিক করে কন্ট্রোলে দিলেই হবে। আচ্ছা, এখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যেগুলো ছিল সেগুলোকে সিলেক্ট করলাম, অকুপেশন, ডায়াবেটিস, হাইপারটেনশন যা আছে সব কটাকে আমরা ডান সাইডের বক্সে নিয়ে চলে আসলাম।
এবার স্ট্যাটিস্টিক্স অপশনটায় যাব। স্ট্যাটিস্টিক্স অপশনে যে এখানে তো আমার দেখাচ্ছে অকুপেশন, ডায়াবেটিস, হাইপারটেনশন সব কটাকে এনেছে। আপনাদের যে একটা একটা করে নিয়ে দেখতে পারবেন, সমস্যা নেই। যতগুলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল সব কটাকে ডান সাইডে নিয়ে চলে গেলাম আমরা। আচ্ছা, এখন এখানে স্ট্যাটিস্টিক্স অপশন একটু আগে ব্যবহার করেছিলাম, ওখানে মিন, মিডিয়ান সবকিছু টিক দেওয়া ছিল। এখানে টিক মার্ক গুলো সরাই দিব আমরা, বাদ দিয়ে দিব। এটা তো আমার ক্যাটাগরিক্যাল ডাটা, এখানে তো মিন মিডিয়ান কোনো অর্থ রাখে না। কিছু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমার মিন রিলিজিয়ান ছিল 3.1, ওটার কোনো আসলে অর্থ তো থাকে না। সেক্ষেত্রে আবার এগুলো দেখেও আসলে কোনো লাভ নাই। আমার এখানে দেখতে হবে কতজন আমার কোন ধর্মের ছিল, বা কতজন হাইপারটেনসিভ ছিল, কতজন নর্মোটেনসিভ ছিল। ওইটা ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ। নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে প্রেজেন্ট করা হয় মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বা মিনিমাম ম্যাক্সিমাম, এই ফরম্যাট গুলোতে। আর যেগুলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, এই দুইটা ফরম্যাটে সাধারণত প্রেজেন্ট করি। আমরা সব কয়টাকে হ্যাঁ টিক মার্ক সরাই দিয়ে কন্টিনিউ দিলাম। এখন এখানে দেখেন চার্টের একটা অপশন ওরা দিয়ে রাখছে। যদি এখান থেকে এক্সেলে চার্ট করাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে, কালার চেঞ্জ করা যায়, অনেক কিছু করা যায়। এখন ওকে চাপ দিলে উত্তর চলে আসবে, তার আগে চার্ট অপশনটাতে একটু যান। অবশ্যই থাকার কথা। আপনি ফ্রিকোয়েন্সি অপশনে গেছেন? স্ট্যাটিস্টিক্স যখন কন্টিনিউ করে দিয়ে চলে আসলেন, এরপর চার্ট অপশনে গেলেন। চার্ট অপশনে গেলে এখানে ধরেন আমরা পাই চার্ট দেখতে চাই, এখানে যতগুলো ভেরিয়েবল আছে সব কয়টার পাই চার্ট দেখতে চাই। কন্টিনিউ দিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। একটু সময় নেবে, কিন্তু আপনাকে উত্তরগুলো একটু সময় নেবে। ওকে, এখন এই যে দেখেন টেবিল গুলো আসছে এবং নিচে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পাই চার্ট সময় নিচ্ছে বেশি। আগের গুলো থাকবে, আপনি যতগুলো অ্যানালাইসিস করবেন ততগুলো থাকবে এখানে আসলে। এখন যদি আপনি আউটপুট ভিউটা সেভ করে রাখেন, এখন পর্যন্ত যত অ্যানালাইসিস করলেন পরে আউটপুট ফাইলেরটা সেভ করলেই ওখান থেকে আপনি কাজগুলো করতে পারবেন, বা এটা সেভ ফাইলটা পুরোটা দেখতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন এই যে ধরেন হাইপারটেনশনের এটা যদি আমরা ইন্টারপ্রিট করার চেষ্টা করি, যে আমাদের পার্টিসিপেন্ট ছিল 210 জন, এর মধ্যে হাইপারটেনসিভ ছিল 117 জন, যেটা ওভারঅল পার্টিসিপেন্টের 55.7%। ঠিক একই ফরম্যাটে আপনি প্রত্যেকটা টেবিলকে ইন্টারপ্রেট করতে পারবেন। যেমন আমার পার্টিসিপেন্টদের মধ্যে 139 জনের এমআই হয়েছিল, যেটা টোটাল পার্টিসিপেন্টের 66.2%। এগুলো সবকিছু ওই টেবিল থেকে আসছে। আমরা যখন এটা প্রেজেন্ট করবো তখন এভাবে বলবো তাই না, যে পার্টিসিপেন্ট ছিল এত, ফ্রিকোয়েন্সি মানে পার্সেন্টেজ, ফ্রিকোয়েন্সির তুলনায় পার্সেন্টেজটা একটু বেশি প্রেজেন্ট করা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন পাই চার্ট গুলো চলে আসছে। ক্রস রেভলিউশনের সময় ইন্টারপ্রিটেশন করাটা একটু মুশকিল হয়ে যায়, কারণ ওখানে আমি কলাম পার্সেন্টেজ করলাম না রো পার্সেন্টেজ করলাম, সে অনুযায়ী ভ্যারি করে। এখানে যখন একটা দুইটা মিসিং থাকে না, তখন ওই ভ্যালিড পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যায়। তো ধরেন আপনার এখানে 210টার মধ্যে 208টা ডাটা আছে, তাহলে ও 208টার মধ্যে পার্সেন্টেজ করে কত আসতেছে সেটাও আপনাকে দেখাবে, তখন ওইটা বোঝা যায়। এখন সবই তো এক, দেখেন পার্সেন্টেজ আর ভ্যালিড পার্সেন্টেজ সবাই এক দেখাচ্ছে। যখন একটা দুটো মিসিং থাকবে ওই জায়গায়, তখন এই জায়গাটা চেঞ্জ হয়ে যায়। ওটা দরকার নাই আমাদের। যে এতজন পার্টিসিপেন্ট ছিল, এতজনের হাইপারটেনশন ছিল, এতজনের অ্যাজমা ছিল, এতজন এই পেশায় ছিল, এতটুকুর বাইরে আর কিছু কনক্লুশন ড্র করার এখানে সুযোগ নেই। আচ্ছা, ওকে, এখন আমরা আজকে শুধু কমপ্লিট ভেরিয়েবলটা শিখবো, রেকর্ড কালকে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এই মানে এইখানে তো আলাদা আলাদা পাই চার্ট তৈরি হলো, এটা কি একটা পাই চার্ট বানানো যায় না? মানে প্রত্যেকটা একটা ভেরিয়েবলের জন্য
আলাদা আলাদা হ্যাঁ করে পাই চার্ট তৈরি হবে যদি আমার ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চার্ট তৈরি হবে। আপনার প্রশ্নটা কোন জায়গায় আসলে? প্রশ্নটা হচ্ছে লাইক এখানে ধরেন আপনি কয়েকটা রিস্ক ফ্যাক্টর দিলেন, টোটাল 210 জনের মধ্যে এত পার্সেন্ট হাইপারটেনসিভ, এত পার্সেন্ট ডায়াবেটিক, মানে সেটা হচ্ছে যে পাই চার্টের একটার ভিতরেই সবগুলো আর কি আসে না ওই যে। না, এখন পাই চার্টটা সাধারণত আপনার 100%-এর উপর করা লাগে। এখন আপনার ওখানে তো মাল্টিপল অ্যান্সার থাকবে, তখন আপনি একটার মধ্যে করে করতে গেলে লজিক্যালি তখন তো পার্সেন্টেজটা 100% হয় না। ধরেন আপনি 210 জন পার্টিসিপেন্টের হ্যাঁ কোমরবিডিটির সংখ্যা হয়তো বা আপনার 325, হ্যাঁ বুঝতে পারছি। তখন ওই 325-এর উপর পার্সেন্টেজটা করে তখন হয়তো বা ওই ফরম্যাটে আপনি পাই চার্ট করতে পারবেন, কিন্তু সেটা প্রেজেন্টেশনটা অতটা লজিক্যাল হয় না। এই জন্য আলাদা আলাদা করাটা বেশি ভালো মনে হয় আমার কাছে। বা এগুলোকে আপনি বার চার্ট করেও একসাথে সব কয়টাকে দেখাইতে পারেন। মানে আপনার যে পাই দেখাইতে হবে কোমরবিডিটি গুলোকে সেটার দরকার নাই, একটা বার ডায়াগ্রামে আপনি একসাথে সব কোমরবিডিটিকে দেখাইতে পারবেন। আচ্ছা ওকে, এখন আমরা কমপ্লিট ভেরিয়েবলে যাব। মানে ওই আমাদের এখানে হাইট এবং ওয়েটটাকে কেজি এবং মিটারে নেওয়া আছে, সেক্ষেত্রে এই দুইটাকে ব্যবহার করে আমরা বিএমআইটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব। হ্যাঁ, তো একই আচ্ছা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমরা দাঁড়ান অ্যাজমার ডাটাটাকে একটু ম্যানিপুলেট করি। অ্যাজমার ডাটাতে যে আমরা ও, কিছু ডাটা সরাই দিলাম। অ্যাজমার ডাটাটাই দেখেন, আমরা তিনটা ডাটা ছিল না, ভ্যালিড পার্সেন্টেজটাতে ও দেখাচ্ছে 260 জনের উপর পার্সেন্টেজটা দেখাচ্ছে। আমাদের তো তিনটা ডাটা মিসিং ছিল। হ্যাঁ, এখন 210 জনকে যদি আমি 100% এবং 6%-এর অ্যাজমা আছে, এই শুধু ভ্যারিয়েশনটা, এছাড়া কিছু না। সালাম আলাইকুম। ওকে, এখন আমরা ওই একটা ভেরিয়েবল কমপ্লিট করব, বিএমআইটা কমপ্লিট করার চেষ্টা করব। ক্যাটাগরাইজ করতে আমরা ওটা কালকে শিখবো ইনশাল্লাহ, ক্যাটাগরাইজেশন করাটা, রেকর্ড করাটা। এখন প্রথমে ট্রান্সফর্মে যেতে হবে। আমরা রেকর্ড করি, কমপ্লিট করি, যতভাবে আমাদের ডাটাটাকে আমরা গোছানোর চেষ্টা করব, সব আমাদের কমপ্লিট ভেরিয়েবলে সে কাজগুলো করতে হয় বা ট্রান্সফর্মে এসে করতে হয়। কমপ্লিট ভেরিয়েবলে যাব। ওকে, এখন আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা হলো বডি মাস ইন্ডেক্স, আমরা সংক্ষেপে বিএমআই লিখলাম। এটা ভেরিয়েবলের নাম। এখানে দেখেন ওই টার্গেট ভেরিয়েবল বলছে, এখানেও যদি আমরা স্পেস দিই ভেরিয়েবলটা কিন্তু ক্রিয়েট হবে না। এখানেও আমরা ব্যবহার করতে গেলে দুটো শব্দ বা তিনটা শব্দ মধ্যে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। আমরা বিএমআই লিখলাম, টাইপ এন্ড লেভেলে ক্লিক করলাম, এখানে বডি মাস ইন্ডেক্স লিখে দিই। ঠিক নিচে যে অপশনটা আছে টাইপ এন্ড লেভেল, ওখানে ক্লিক করার পর এখানে লেভেলটাকে আমরা বডি মাস ইন্ডেক্স পুরোটা লিখে দিলাম। কন্টিনিউ দিচ্ছি। এখন আমি কিভাবে বডি মাস ইন্ডেক্সটা ক্যালকুলেট করতে চাই, আমার এখানে নিউমেরিক এক্সপ্রেশন যেটা আছে এই বক্সে সেটা উল্লেখ করে দিতে হবে। বডি মাস ইন্ডেক্সের পরে কন্টিনিউ দিব। হ্যাঁ, লেখার পর ওখানে কন্টিনিউ দিয়ে দিব। ওকে, কন্টিনিউ দিছেন? ওই তো চলে যাবে, ওর আর কাজ নাই এখানে। এখন আমাদের নিউমেরিক এক্সপ্রেশনের যে ঘরটা আছে ওই জায়গাটাতে আমরা ওকে বিএমআই কিভাবে ক্যালকুলেট করতে হবে সেই ইনস্ট্রাকশনটা দিব। আচ্ছা, ওয়েটকে আমার হাইটের স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাই তো, কেজি পার মিটার স্কোয়ার। আমরা এখানে ওয়েটকে সিলেক্ট করলাম, নিউমেরিক এক্সপ্রেশনের বক্সে নিয়ে চলে গেলাম। এটাকে এখন ভাগ করব, এখানে দেখেন এই যে ভাগ চিহ্ন আছে, আমার কার্সারটা এখন যে জায়গায়, এই ভাগ চিহ্ন দিলাম। তারপর হাইটকে নিয়ে চলে গেলাম, ওই ভাগ চিহ্ন নিচে দেখেন দুইটা তারকা আছে,
ওইটাকে ক্লিক করব, তারপর এখানে 2 দিয়ে দিব। ওইটা স্কোয়ারের কাজ বা টু দি পাওয়ারের কাজ করে ওটা। আমি ওখানে যদি 3 দিই তাহলে কিউব হয়ে যাবে। এতটুকু হইলো তো, আমরা ওকে দিয়ে দিব। এখন অনেক সময় এমন আসবে যে আপনার কতগুলোকে যোগ করে তারপর টোটাল স্কোর করতে হচ্ছে। হয়তো একটা স্কেল নিয়ে কাজ করছেন, 4-5টা ঘরে যে ওর আলাদা আলাদা সংখ্যা আছে, 7, 10, 15, 20, 25 এরকম, ওগুলাকেও যোগ করে আপনি টোটাল স্কোর দেখতে চান, তখন স্পেসিফিক কোন কোন ভেরিয়েবলকে যোগ দিতে চান এখানে ইনস্ট্রাকশন দিলেই হবে। দিয়ে আমরা ইনস্ট্রাকশন যখন দেওয়া শেষ হয়ে যাবে আমরা ওকে দিলাম। ওকে দিলাম। এখন দেখেন একদম শেষে আউটপুট ভিতেও বলে দিতেছে যে আমি একটা ভেরিয়েবল তৈরি করে ফেলছি, এক্সিকিউট করছি। আমরা এখন চলে যাব ডাটা ভিউতে। ডাটা ভিউতে একদম শেষের দিকে দেখেন বিএমআই নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। তারপরে এখানে এখন আর থাকার দরকার নেই, আপনি ডাটা ভিউতে এটা আউটপুট ভিউ, এটা মিনিমাইজ করেন। এখন একদম ডান সাইডে চলে যান, ডাটা ভিউতে একদম ডানে। ডাটা ভিউতে আছেন আপনি, একটু ডান পাশে চলে গেলেই হবে। ডাটা ভিউতে ঢুকে একদম ডান সাইডের কলামটাই দেখেন। এখন এই যে বিএমআই তৈরি হয়ে গেল। আচ্ছা, আজকে শেষ করে দিই। আচ্ছা, এতটুকু তো সবার আশা করি তেমন আর প্রশ্ন নেই, ক্লিয়ার হয়েছে। এখন এই বিএমআইটাকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলবো, ওইটা রিকর্ডেড অপশনটাকে ব্যবহার করব। এরকম কিছু সময় আসবে যখন আপনার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোকে আপনার ক্যাটাগরাইজ করার প্রয়োজন পড়তে পারে। ওটাও এখন যে ফরম্যাটে কাজ করবো, এটা তো নিউমেরিককে ক্যাটাগরাইজ করছি, তখন ওই ক্যাটাগরিকেও আবার ক্যাটাগরাইজ করা যাবে। শুধু কত থেকে কতকে আমি কত দিয়ে রেকর্ড করতে চাই সেই জিনিসটা উল্লেখ করতে হয়। এখন আমরা চলে যাব ট্রান্সফর্ম অপশনে, রিকর্ডেড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলে, ডিফারেন্ট ভেরিয়েবল। ওকে, এখন এই যে দেখেন মাঝে একটা বক্স, আবার তার ডান সাইডেও কিছু বক্স আছে। এখন মাঝের বক্সে আমি নিয়ে যাব বডি মাস ইন্ডেক্সটাকে, ডবল ক্লিক করলেও হবে, ও মাঝে চলে আসবে। এখন দেখেন ওই আউটপুট ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবলের দুটো ঘর তৈরি হয়েছে। ওখানে আমাকে ভেরিয়েবলের নাম দিতে হবে। বিএমআই রিকর্ডেড লিখছি আমি, ছোট বড় যে কোনো ভাবে লেখা যেতে পারে। লেভেলে এসে আমি বডি মাস ইন্ডেক্স রিকর্ডেড পুরোটা লিখছি। ওকে, তারপর এখন কাজ হচ্ছে আমাদের এই জায়গাটায় চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ বাটনে ক্লিক না করলে কিন্তু আমি পরের ধাপে যেয়ে লাভ নাই। এতটুকু লেখার পর আমরা চেঞ্জ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ওই বিএমআই থেকে বিএমআই রিকর্ডেড এই ফরম্যাটে ও মাঝের ঘরটাতে চেঞ্জটা দেখাচ্ছে। মানে এই চেঞ্জ বাটনে ক্লিক করার কারণটাই হচ্ছে আমার মাঝের ঘরে এই চেঞ্জটা আসতে হবে। যতক্ষণ এই চেঞ্জটুকু আমি না করতেছি, অর্থাৎ বিএমআই থেকে বিএমআই রিকর্ডেড বা নতুন নামটা না পাচ্ছি, আমাদের কাজ কমপ্লিট হয় নাই। চেঞ্জ বাটনটা ক্লিক করতে হবে। তারপর এই যে দেখেন মাঝের বক্সের নিচে ওল্ড আর নিউ ভ্যালুজ আছে, এই জায়গায় ক্লিক করব। ওকে, এখন আমরা কিন্তু এই যে বিএমআই ক্যালকুলেট যে করলাম, ওটা কত থেকে কত, বিএমআই চেঞ্জ করছি, ওকে, বিএমআই রিমুভেড আছে, তারপরে তারপরে মাঝে ঠিক নিচে যে ওল্ড আর নিউ ভ্যালুজ নামে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করতে হবে। ওকে, এখন এই যে আর একটা বক্স ওপেন হলো, এটাই হলো মূল জায়গা যেখানে সঠিকভাবে ইনস্ট্রাকশন দিতে পারলে আমাদের রেকর্ড করা হয়ে যাবে। এখন আমরা এই যে বিএমআই ক্যালকুলেট করলাম, এখানে কত থেকে কত পর্যন্ত বিএমআই আসছে তা কিন্তু আমরা দেখে আসিনি। দেখে আসতে পারলে আমাদের জন্য ভালো হইতো, আমরা পুরোটা সময় রেঞ্জটাকে ব্যবহার করতে পারতাম। এখানে অনেকগুলো স্পেস আছে, ভ্যালুজ আছে, রেঞ্জ আছে, তারপর রেঞ্জ লোয়েস্ট থ্রু ভ্যালু আছে, রেঞ্জ হাইস্ট টু ভ্যালু আছে, বা অল আদার্স ভ্যালু, এগুলোকে ব্যবহার করার সুযোগ হইতো।
আমরা এখন যা করব সেভাবেও অ্যাপ্রোপ্রিয়েটলি করা সম্ভব। এখন সাধারণত বিএমআই কে ক্যাটাগরাইজ করা হয় কিভাবে? বলা হয় 18.5-এর নিচের গুলো আন্ডারওয়েট, 18.5 থেকে 24.99 পর্যন্ত নর্মাল, 25 থেকে 29.99 পর্যন্ত ওভারওয়েট, 30 বা তার উপরের গুলো হচ্ছে ওবেজ। এখন আমরা তো জানি না আসলে নিচে কতটুকু পর্যন্ত আছে, কিন্তু আমরা এই কাট মার্কটা জানি আমার 18.5-এর নিচে হবে। আমি এখন ব্যবহার করবো এই যে লোয়েস্ট থ্রু ভ্যালু, মানে আমি 18.5-এর নিচে যতগুলো ভ্যালু আছে সব কয়টাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে এখন রেকর্ড করব। আমি এই জায়গাটায় এই যে লোয়েস্ট থ্রু ভ্যালুটাকে সিলেক্ট করেছি, 18.49 নিলাম, কারণ বিএমআই গুলো কিন্তু আমি 2 ঘরে ক্যালকুলেট করছি। এখন আমি যদি এখানে 18.4 লিখি খালি, তাহলে দেখা যাবে 18.23 যেগুলো আছে, মানে 18.4 তো 18. শুধু যদি 18.4 লিখতাম তাহলে 18.44 বা 47 যেগুলো আছে সেগুলো কিন্তু ও ধরতে পারতো না। কিন্তু আমার তো আসলেই 18.4 বা 18.5-এর নিচে সব কয়টাকে নিতে হবে, অর্থাৎ 18.4। এই জায়গাটায় না, এটা ওইটা আলাদা, আলাদা চিন্তা, আলাদা চিন্তা। এটা হ্যাঁ, ওভাবেও লেখা যায়। হ্যাঁ, ওভাবেও লিখতে পারেন আপনি রেঞ্জটাকে ব্যবহার করলে। যদিও আমরা জানি না লোয়েস্ট থ্রু ভ্যালু মানে লোয়েস্ট ভ্যালুটা কত ছিল, আমরা চাইলে 1 থেকে 18.9, নিশ্চয়ই 1 কারো আসবে না, তারপরে আমরা ওভাবে কোড করতে পারতাম। এটা খুব লজিক্যাল একটা কথা ছিল, ওভাবে আমরা কোড করতে পারতাম। আমরা যখন লোয়েস্ট টু হাইস্ট টু ভ্যালুটা ব্যবহার করব তখন খেয়াল রাখতে হবে আমি যে ভ্যালুটা ওখানে লিখবো সেই ভ্যালু সহ তার নিচের গুলো বা সেই ভ্যালু সহ তার উপরের গুলাকেও ক্যালকুলেট করবে। এখন আমি তো আন্ডার ওয়েটের বেলায় আমি 18.5 তো আসলে নর্মাল ওয়েটের মধ্যে পড়বে, সেক্ষেত্রে লোয়েস্ট টু ভ্যালুতে আমি 18.5 লিখতে পারবো না। আমার কথাটাই তো 18.5-এর নিচের গুলোকে আমি একসাথে কোড করবো, সেই জন্য আমি 18.49 লিখলাম। ওকে, আমি এটাকে 1 দিয়ে রেকর্ড করতে চাই, আমি ভ্যালুতে দিলাম 1, দিয়ে অ্যাড করে নিলাম। এরপর আমি রেঞ্জ ব্যবহার করতে চলে যাব। আমি রেঞ্জে প্রথমে দেব আমি 18.50 থেকে আমি 24. 18.50 থেকে 24.99 পর্যন্ত আমি আসলে কোড করতে চাই, এটাকে 2 দিয়ে কোড করতে চাই। 2 লিখলাম, অ্যাড করে দিলাম 24.99। তারপরে 25.00 থেকে 99, হ্যাঁ ওটাকে 2 দিয়ে বুঝাচ্ছি। এখানে ভ্যালুজের ঘরে এসে আমরা 3 দিব। হ্যাঁ, 25 থেকে 29.99 আমরা 3 দিলাম, আমরা অ্যাড করে নিলাম। এবার আমরা হাইস্ট থ্রু ভ্যালু ব্যবহার করব, অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি 30 এবং তার বেশি যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি 4 দিয়ে রেকর্ড করতে চাই। যেহেতু আমি 30 সহ বলতেছি সেক্ষেত্রে এই জায়গায় আমি 30 লিখতে পারবো, দিয়ে আমি 4 দিচ্ছি। হাইস্ট ট্রু ভ্যালু মানে 30 সহ এর উপরে যতগুলো বিএমআই আছে সব কয়টাকে সে 4 দিয়ে কোড করবে। আমার 4টা ক্যাটাগরি করা শেষ, এর মধ্যে আমার পুরো ডাটাটাই আসলে ক্যাটাগরাইজ হয়ে গেছে। এরপর আমি কন্টিনিউ দিব, আমি ওকে দিব। হ্যাঁ, ও এক্সিকিউট করছে, ও সেটা বললো। এখন আমাদের আর একটু কাজ আছে। এখন যদি ডাটা ভিউতে যান দেখবেন এরকম বিএমআই রেকর্ডেড নামে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে। এখন 1 2 3 4 যে আমি কোড করলাম বা এই ভ্যালুগুলো যে ব্যবহার করলাম এগুলোর তো আলাদা একটা মিনিং আছে, সেটা আমরা ভেরিয়েবল ভিউতে এসে উল্লেখ করে দিতে হবে। আমাদের চলে যেতে হবে ভেরিয়েবল ভিউতে। হ্যাঁ আমি তো সেটাই এখন ভেরিয়েবল ভিউতে যায় বিএমআই রেকর্ডের যে ভেরিয়েবল আছে তার ভ্যালুজ এর ঘরে আমি যাব।
একটু রেস্ট নাও, আমি একটু রেস্ট নিচ্ছি, একটু একে করে দিবো। আমি বুঝাতে চেয়েছি আন্ডারওয়েট, করে দিবো। কত দেখা যাচ্ছে, হয়েছে সকালে তো বের বাইরে গেছে, মাথায় আছে তো, ওরা উঠলেই আমি করে দেবো, আমি করে দেবো। ঠিক আছে, তুমি একটু রেস্ট নেবো। এখন আমরা ভেরিয়েবল ভিতে যে একে আন্ডারওয়েট বুঝাতে চেয়েছি সেটা আমি লিখলাম, অ্যাড করে দিচ্ছি। আমি দুইয়ে নর্মাল বুঝাতে চেয়েছি, আমি সেটা লিখলাম, অ্যাড করে দিলাম। আমি 3 দিয়ে ওভারওয়েট বুঝাতে চেয়েছি, সেটা অ্যাড করলাম। 4-এ ওবেস বোঝাতে চেয়েছি। জি। এবং 4-এও ওবেস। আচ্ছা, এখানে ওকে দিয়ে দিব। এখন এখানেও বলে ফেলি, ওটা নিজেরা একটু প্র্যাকটিস করেন, যদি না হয় তাহলে কালকে দেখানো যাবে। এখন এই যে ক্যাটাগরিটাকে আমরা তৈরি করলাম না, 4টা ক্যাটাগরি হলো, এখন এটাকেও চাইলে আমরা আবার ক্যাটাগরাইজ করতে পারবো। তখন ওই রেকর্ডেড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলে যে বিএমআই রেকর্ডটাকে আমাদের নিয়ে যেতে হবে মাঝের ঘরে, এবং ওই মাঝের ঘরে নিয়ে যাওয়ার আগে ওখানে যেগুলো আছে সেগুলোকে আগে সরাই ফেলতে হবে। তারপর আমি 1-2 কে যদি রেকর্ড করতে যাই যেটা নন ওবেস, এবং 3-4-কে যদি রেকর্ড করতে চাই এটা ওবেস গ্রুপ, তাহলে সেভাবে রেঞ্জ ব্যবহার করে নতুন ভ্যালু দিয়ে আমরা রেকর্ড করার সুযোগ থাকে। একটু নিজেরা চেষ্টা করবেন। আচ্ছা, যা হোক, আজকে শেষ করবো আমরা। ওকে দিব, ওকে দিয়ে সেভ করে নিচ্ছি। এখন ডাটা ভিউতে যান। হ্যাঁ, সেভ করার পর ডাটা ভিউতে গেলে এখানে দেখবেন ওভারওয়েট ওবেস এভাবে রিপ্লেস হয়ে গেছে। এখন আপনি এটার ফ্রিকোয়েন্সি দেখলে ও বলে দিবে। আমরা দেখার চেষ্টা করি। অ্যানালাইজ যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সি, বডি মাস ইন্ডেক্সের এটাকে নিয়ে চলে যাব, ওকে দিয়ে দিব। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স তারপরে আমরা বিএমআইটাকে শুধু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি প্রথমটাই। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টাডিতে বা এই ডাটা সেটে 4.3% ছিল ওবেস, আন্ডারওয়েট ছিল 21%। ফ্রিকোয়েন্সি কি তারপরে স্ট্যাটিস্টিক্স সাব দিতে হবে না? ওদিকে কিছু করতে হবে না, শুধু ওকে লাগে। বিএমআইটাকে কি নিছেন? হ্যাঁ, বিএমআইটাকে নিয়ে যান। এখন ওকে দেন। তাহলে দেখবেন টেবিল যেগুলো আসবে, টেবিলের একদম শেষের টেবিলটা যদি দেখেন, আন্ডারওয়েট, নরমাল, ওভারওয়েট, ওবেস, এই 4টা অপশনের কোনটার ফ্রিকোয়েন্সি কত ছিল, পার্সেন্টেজ কত ছিল, সেটা ও দেখাই দিবে। মানে শুধু আমার হাইট ওয়েটের ডাটা থেকে আমরা কতজন ওবেস ছিল না ছিল সব বের করে ফেলতে পারলাম। এই হচ্ছে বিষয় আর কি। কারো কোনো প্রশ্ন আছে কিনা, না আজকের সেশন আপাতত শেষ করবো আর কি। এখান থেকে টেবিলগুলোকে সহজে কপি করা যায়, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নিয়ে ওয়ার্ড ফাইলে সুন্দর মতো প্লেস করা যায়। এরপরে সেভ দিলাম, সেভ দেওয়ার পর ডকুমেন্ট এসপিসি আইএন শেষ জমা করুন। স্টোর ফাইলে রিপোজিটরি এটা ডকুমেন্টে সেভ করাটা ঝামেলা, আপনি চাইলে সেভ করতে পারেন, ডেস্কটপে সেভ করতে টেক্সটে সেভ করতে পারেন। এখন কি আচ্ছা, এটা কি অপারেটিং সিস্টেম উইন্ডোজ তো না? এখন কি সেভ দিবেন? হ্যাঁ, সেভ। এখন উইন্ডোজের ফরম্যাটটা আছে এমনি তাহলে বলা হয় এটা এসপিএসএস এর এইখানে সাপোর্ট করবে এরকম কোনো ভার্সন আমাদের কাছে মনে হয় না। ম্যাকবুক সম্পর্কে আমার আসলে ওরকম ধারণা নাই, বলাটা মুশকিল। আচ্ছা, অনেকগুলো সফটওয়্যার আছে, এসপিএসএস আছে, স্টাটা আছে, and সবচেয়ে অ্যাডভান্স মনে হয়
আর এর কথা আমি জানি, ওইটাতে একটু কোডিং এর ব্যাপার আছে, আমি নিজেও ওভাবে আর পারি না, শেখার চেষ্টা করছি। এসপিএসএস ছাড়া ইস্টাটা একটা আছে সফটওয়্যার, STATA। হ্যাঁ, স্যার এই যে পলিমার্স ইন্ডেক্স তো দিলাম নেওয়ার হ্যাঁ, পরে ওকে। ওটা এরপরে কিছুতে দিব কিছু না করার নেই। আচ্ছা, frequency কম। শুধু ওকে দিব দেখবেন আপনি টিভি বাসে চলে গেছে, আমি ও দেখাচ্ছে, আচ্ছা, মনে হচ্ছে চলে আসছে, 27। আচ্ছা, SAS নামে একটা সফটওয়্যার আছে, আরেকজন এটা রিকল করাই দিলেন, ধন্যবাদ আপনাকে। মানে সফটওয়্যারের অভাব নাই, অনেকগুলো সফটওয়্যার আছে। তারপর মিনি ট্যাব বা এরকম কি কি যেন আরো আরো আছে। মিনি ট্যাব নামেও একটা সফটওয়্যার আছে, আমি যদি ভুল না করে থাকি, MINITAB। ওগুলোর সম্পর্কে খুব একটা ধারণা নাই, SPSS করে অভ্যস্ত লাস্ট 3-4 বছরের বেশি সময় ধরে। আচ্ছা, SPSS 21 কি মানে অলওয়েজ পাওয়া যাবে তাই তো? মানে আমাদের ধরেন কাছে ওটা ওটা আছে। আচ্ছা, 20 এখন সম্ভবত 26 বা 27 চলতেছে, আমি ভুল না করলে 26-27 এখন পর্যন্ত আমি জানি, এর চেয়েও অ্যাডভান্স থাকতে পারে। 30 আছে, কিন্তু কথা হচ্ছে যে ফ্রি ট্রায়াল আচ্ছা, চাই আর 30 কি। পর্যন্ত আছে, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ফ্রি আচ্ছা গুলো ভাইয়া, পাওয়া মুশকিল, ওই ক্র্যাক ভার্সন হয়তো বা 26-27 পর্যন্ত পাওয়া যায়, এবং 26-27-এ বেশ কিছু অ্যাডভান্স অপশন ওরা অ্যাড করছে, যেটা আমাদের এখানে হয়তো বা নেই। মেডিকেল সেক্টরে তো এত কিছু লাগে কি? কোনো কোনো সময় প্রয়োজন পড়ে, সবসময় আচ্ছা লাগে না। ভাইয়া, জি। ধরেন আমি হচ্ছে মানে এখন আমার কাজটা করতেছি, তো এখন হলো যে মানে এই ট্রায়াল ভার্সনে হয়তো সম্পূর্ণ কাজটা শেষ হবে না, সেক্ষেত্রে কোনো ফ্রি মানে আছে? মানে আপনি এখন যেটা দিলেন 21, এটা তো মানে টোটালি ফ্রি ডাউনলোড করা যাবে নাকি? আমাদের একটু, আপনি যদি ঢাকায় থাকেন, কষ্ট করে একদিন আমাদের অফিসে আসলে হ্যাঁ। অফিস থেকে ইনস্টল করে দেওয়া হবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। ও একদিন কষ্ট আচ্ছা। করে চলে আসতে হবে। আচ্ছা, CMRD টা হচ্ছে ওই যে এলিফ্যান্ট রোডে? হাতিরপুল কাঁচা বাজারের ঠিক অপোজিটে। ওকে। আপনি আমাদের অফিসের নম্বরটাতে যোগাযোগ করলে ওরা হ্যাঁ, আপনাকে গাইড করবে কিভাবে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যাদেরই ইনস্টলমেন্টের সমস্যা হচ্ছে ওনারা অফিসে আসলে অফিস থেকে করে দেওয়া হবে, সমস্যা নেই। আজকের মতো শেষ, কালকে অ্যানালাইসিস শেখার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।